আচ্ছা, আমরা শুরুতেই বৈদিক শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে শুরুটা করি। আপনাদের যাদের জানা আছে আপনারা অবশ্যই মিউট অবস্থায় আমার সাথে পাঠ করবেন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। বাংলার উৎপত্তি সংস্কৃত থেকে। সংস্কৃতকে বাংলার জননী বলা হয়। তো জননীর সাথে কন্যার মিল থাকবে, এটা স্বাভাবিক। তো বাংলার সাথে সংস্কৃতের অনেক মিল আছে, তাই বলে আমরা বাংলার সংস্কৃতে গুলিয়ে ফেলবো না। দুইটা আলাদা ভাষা, এটা আমাদের মনে রাখতে হবে। দুইটাকে আমাদের আলাদা করেই উচ্চারণ করতে হবে। যেখানে যেই নিয়মটা প্রযোজ্য সেটাই আমাদের প্রয়োগ করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। সংস্কৃতে কিন্তু আপনার একটা ফোঁটারও অনেক গুরুত্ব। আমরা অনেক সময় বাংলা লেখার সময় ধরুন কলমটা পড়ে হাত থেকে পড়ে একটা দাগ হয়ে গেল, ছোট্ট একটা বিন্দু পড়ে গেল, ওটাকে আমরা অতটা গুরুত্ব দেই না, ওটা আমরা আর কাটি না, এটা বিন্দুটা বিন্দুর জায়গাতেই থাকে। বা ছোট্ট একটা দাগ পড়ে গেলে ওটার আমরা ঘষা মাজা করি না, যা আছে তাই রাখি। কিন্তু সংস্কৃতে ওই বিন্দুটারও অনেক গুরুত্ব। ঠিক আছে, তো আমরা সামনে জানবো গুরুত্বটা কেমন। আসলে একটা বিন্দুও কিন্তু অর্থের পরিবর্তন করে দিতে পারে, তাই খুব সতর্ক থাকতে হবে উচ্চারণের সময়। তো আমরা নিয়মগুলো জানার জন্য আমি একটু ডকুমেন্ট শেয়ার করব, আপনারা একটু জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি একটু শেয়ার করছি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে ঠিকঠাক? একটু আমাকে জানাবেন। দেখা যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, তো প্রথমেই বললাম যে এটা নিশ্চয়ই সবাই জানেনও যে সংস্কৃত থেকে মূলত বাংলার উৎপত্তি। তাই বাংলার সংস্কৃতের সাথে খুবই মিল, আমরা খুব রিলেট করতে পারবো বিষয়গুলো। তো সংস্কৃতে যেই বর্ণমালা আমরা পাই, আমরা মূলত যেটা ব্যবহার করি দেবনাগরী বর্ণমালা, এটা কিন্তু সংস্কৃতের বর্ণমালা নয় বা সংস্কৃতের লিপি নয়। এটা সংস্কৃতের নিজস্ব কোনো লিপি নেই। আমরা যেমন ধরুন বাংলাটাকে ইংরেজি হরফে লিখি, ঠিক তেমনই সংস্কৃতকে আমরা দেবনাগরী বর্ণমালা ব্যবহার করে লিখিত আকারে প্রকাশ করি। দেবনাগরী বর্ণমালায় কিন্তু আরও অনেক ভাষা লেখা হয়, নেপালি, তারপর আরও অনেক ভাষা, হিন্দি, এগুলো অনেক ভাষাই এই দেবনাগরী বর্ণমালা ব্যবহার করে লেখা হয়। তাই একটা অনেকেরই ধারণা যে দেবনাগরী বর্ণমালা মানেই সংস্কৃত। তো এটা মাথায় রাখতে হবে, দেবনাগরী বর্ণমালাটা সংস্কৃতের নিজের লিপি নয়, তো এটা একটু মাথায় রাখবেন। তো সংস্কৃত যে বর্ণমালা আমরা পাই, বর্ণমালায় আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এই দুই ভাগেই বিভক্ত করতে পারি বাংলার মতোই। স্বরবর্ণ পাই আমরা 13টি, আর ব্যঞ্জনবর্ণ পাই 35টি। এই স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলোর উচ্চারণ আমাদের প্রথমেই জানতে হবে সঠিকভাবে। সংস্কৃত যে শ্লোক, মন্ত্র, স্তব, স্তুতি ইত্যাদি আছে সেগুলো শুদ্ধভাবে পাঠ করার জন্য। তো আমরা প্রথমেই চলুন জেনে নেই, একদম বেসিক থেকেই শুরু করি। স্বরবর্ণ 13টি কী আছে দেখুন, একদম বাংলার মতোই, শুধু এক্সট্রা দুটো আছে দেখুন, দীর্ঘরি আর লৃ। যেটা লৃ অনেকেই বাংলায় পেয়েছেন, যারা অনেক আগে মানে একটু সিনিয়র আছেন তারা নিশ্চয়ই লৃটা পেয়েছেন, কিন্তু এখন এটা তুলে দেওয়া হয়েছে। কিন্তু সংস্কৃত বর্ণমালায় লৃটাও আছে। এক্সট্রা কী পাচ্ছি, দীর্ঘরি আর লৃ। তো বাংলায় আমরা এগুলো কিভাবে উচ্চারণ করি? অ, আ, ই, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, এভাবে উচ্চারণ করে যাই। দেখুন নামেই আমরা বলে দিচ্ছি যে হ্রস্ব ই, দীর্ঘ ই বলে দিচ্ছি, কিন্তু বাংলায় কিন্তু ঈদ আর ইঁদুরের কোনো পার্থক্য আমরা রাখি না। ঈদ উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘ ইর উচ্চারণটা ঠিক যতটা ডিউরেশনে করি
ইঁদুরের ক্ষেত্রে আমরা একই সময় নিয়ে একই টাইম নিয়ে ইয়ের উচ্চারণটা করি, কোনো পার্থক্য আমরা রাখি না, কিন্তু সংস্কৃতে এটা করা যাবে না। একদম দীর্ঘ যেটা সেটা দীর্ঘ করতে হবে, হ্রস্ব যেটা সেটা হ্রস্ব করতে হবে। হ্যাঁ, তো এই বর্ণমালাগুলোকে, স্বরবর্ণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দীর্ঘস্বর আর হ্রস্বস্বর। বাংলায় বলে হ্রস্বস্বর, সংস্কৃতে বলে হচ্ছে হ্রস্ব স্বরা, হ্রস্ব স্বরাহা, এরকম। আচ্ছা, তো রসস্বর কোনগুলো? এই যে আ, ই, উ, রি, লৃ, এই পাঁচটা হচ্ছে আমাদের অল্প সময় নিয়ে বলতে হবে। আর দীর্ঘ মানে বেশি বেশি সময় নিয়ে বলতে হবে কোনগুলো? এই পাঁচটা বাদে বাকি আটটা কী কী আছে? আ, ই, উ, হ্রি, এ, এই, ও, ঔ, এগুলো আমাদেরকে বেশি সময় নিয়ে বলতে হবে। তো উচ্চারণটা আমরা একটু ডিটেলসে দেখি। প্রথমেই যেই অক্ষরটা আছে, বাংলায় যেটাকে বলে স্বরে অ, সংস্কৃতে এটা অ বলা যাবে না। আপনি একটু আয়নার সামনে দাঁড়িয়ে যদি অটা উচ্চারণ করেন বাংলায়, দেখবেন আপনার ঠোঁটের অবস্থানটা উপর থেকে নিচে প্রসারিত হচ্ছে, অনেকটা গোল হয়ে যাচ্ছে। আপনি উচ্চারণ করে দেখুন, এখন সবাই একটু অ উচ্চারণ করে দেখুন, দেখবেন আপনার ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে। কিন্তু সংস্কৃত যেই এটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের ঠোঁটটা ডান থেকে বামে প্রসারিত হবে, মানে উপর থেকে নিচে প্রসারিত না হয়ে ডানে আর বামে প্রসারিত হবে, অ না হয়ে আ হবে। আমরা মানে আপনারা অনেকেই হিন্দি পারেন, তো হিন্দিতে অ এর উচ্চারণটা যেমন, সংস্কৃতেও কিন্তু তাই, আ আ, অ নয়। এই অ এর উচ্চারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের শেষে আমরা এই আ কে পাবো। তো এটাকে আমাদের অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, আ আ। আচ্ছা, আমি ভিডিওটা অন করেও দেখাবো, আমি আগে একটু পড়ে যাই আগে। তারপরের যেটা আছে এটা দীর্ঘস্বর, মানে আমাদের দুই মাত্রায় উচ্চারণ করতে হবে। রসতে যদি আমরা 1 সেকেন্ড যাবত সময় নিই, তাহলে দীর্ঘতে আমাদের 2 সেকেন্ড উচ্চারণের সময় নিতে হবে। আর আরেকটা বিষয়, রস আর দীর্ঘ ছাড়াও আমাদের আরও একটা ভাগ আছে, এটাও আমরা জানবো। আপাতত সাধারণত এই দুইটা ভাগে ভাগ করা হয়, আরও একটা ভাগ এক্সট্রা আছে, এটা সামনে আমরা জানবো। আচ্ছা, আ গেল, তারপর যেটা আসছে এটা একটু বেশি টাইম নিতে হবে, এটার উচ্চারণটা কি? আ আ, এরকম। তারপর ই, ই, দুটোর উচ্চারণ একই, কিন্তু একটা বেশি টাইম নিয়ে বলবো, আরেকটা কম সময় নিয়ে বলবো। প্রথমটা কি? ই, পরেরটা ই। এরপর উ, উ, এটাও একই সময়, মানে একই উচ্চারণ, কিন্তু টাইমটা আলাদা। প্রথমটা হচ্ছে আমাদের কম সময় নিয়ে বলতে হবে, আর পরেরটা হচ্ছে বেশি সময় নিয়ে বলতে হবে। কি উচ্চারণটা? কি? উ, উ। এরপর যেই দুটো পাই, এখানে দেখুন প্রত্যেকটাই কিন্তু জোড়ায় জোড়ায় আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই জোড়ায় জোড়ায় আছে। ই জোড়ায় আছে, উ জোড়ায় আছে, রিও জোড়ায় আছে। রি এর উচ্চারণটা কি? রি, রি। এটার উচ্চারণ হচ্ছে মূর্ধায়, জিহ্বা মাড়ি থেকে একটু পেছনের অংশে স্লাইড করবে, রি। টা উচ্চারণের ক্ষেত্রে আমরা উচ্চারণটা যেমন করি, জিহ্বার স্থান বদলটা যেমন হয়, রি এর ক্ষেত্রেও তাই। আর পরের যেটা আছে এটাও উচ্চারণ স্থান একই, শুধু একটু বেশি টাইম নিতে হবে, রি, রি, এরকম, রি, রি। পরেরটা যেটা নয়ের মতো দেখতে, নয়ের মতো দেখতে, সেটার উচ্চারণ হচ্ছে লয়ের সাথে যদি রিকার থাকে বাংলায়, তাহলে আমরা উচ্চারণটা ঠিক যেমন করব ঠিক তেমন, লৃ, লৃ, এরকম, লৃ। এরপর যেই চারটা, এগুলো আবার জোড়া নয়, এগুলো আমাদের চারটাই দীর্ঘস্বর আছে। আগেরগুলো কি হচ্ছিল? প্রথমটা রস, পরেরটা দীর্ঘ, প্রথমটা রস, পরেরটা দীর্ঘ, এইভাবে আসছিল। কিন্তু লাস্ট চারটা প্রত্যেকটাই দীর্ঘ। কিন্তু এই চারটার মধ্যে এ, ও, এগুলো সাধারণ, কিন্তু এই আর ও, এই দুটো হচ্ছে আমাদের যৌগিক বর্ণ, মানে একাধিক স্বরবর্ণ মিলে এই দুটো হচ্ছে আমাদের গঠিত হয়। আচ্ছা, আমার কথা যদি কখনো অস্পষ্ট লাগে একটু জানাবেন, কারণ আমার এখানে একটু বৃষ্টি হচ্ছে, তো নেটওয়ার্কে একটু ঝামেলা করতে পারে, তাই আমার কথা অস্পষ্ট মনে হলে একটু আনমিউট করে জানাবেন। আচ্ছা, যেটা বলছিলাম, এই আর ও
এই দুটো হচ্ছে আমাদের একাধিক বর্ণের মিলনে গঠিত হয়, তাই এদেরকে বলা হয় যৌগিক বর্ণ। আর এ ও এগুলো সিঙ্গেল, এগুলো মানে এর সাথে কোনো এক্সট্রা কিছু যুক্ত নেই, এগুলো আলাদাই আছে। তো এটার উচ্চারণটা কি, রের পরেরটার উচ্চারণ কি এ, বাংলার মতোই এ, কিন্তু বেশি টাইম নিতে হবে। আর অনেকে এ বলে, এ নয় কিন্তু এ, এ। তারপর পরেরটা কি এই, এটা কি কি নিয়ে গঠিত, এটা হচ্ছে আ আর ই নিয়ে গঠিত, আ আর ই। এই দুটো একত্রিত করলে যে উচ্চারণটা আমরা পাই সেটাই হচ্ছে মূলত আমাদের এই এর উচ্চারণটা কি এই, 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 এরকম। তারপরে যেটা আছে এটা কি ও, ও, বেশি টাইম নিতে হবে। এটাকে কেউ উ বলবেন না, কিন্তু উ বললে কিন্তু আমরা বুঝবো দীর্ঘইর পরে যে উটা আছে সেটা, আর বেশি টাইম নেবেন যেহেতু তাহলে দীর্ঘ উ বুঝবো, ঠিক আছে? উ বলা যাবে না, এটা কি ও, ও। আর লাস্ট যেটা, এটা গঠিত হয় আ আর উ নিয়ে, আ আর এই দীর্ঘইর পরে যে উটা আছে মানে রস্ব উ, এই উটা নিয়ে হচ্ছে মূলত এই ওটা গঠিত হয়, আ আর উ নিয়ে। তাহলে এই দুটোর সমন্বয় করলে আমরা ও এর উচ্চারণটা পাই। উচ্চারণটা কি ঔ, ঔ, এরকম। তাহলে আমি সবটা একবার উচ্চারণ করছি। আ, আ, ই, ই, উ, উ, রি, রি, লি, এ, এই, ও, ঔ, এরকম। এই হলো আমাদের স্বরবর্ণের উচ্চারণ। আচ্ছা, স্বরবর্ণের উচ্চারণ নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে বলুন, নয়তো আমরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণে যাব। আচ্ছা, কেউ যেহেতু কিছু বলছেন না, আমরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণে যাচ্ছি। ব্যঞ্জনবর্ণের উচ্চারণটা কেমন? ব্যঞ্জনবর্ণ কয়টা? 35টা পাই। বাংলায় আমরা 39টা পাই, কিন্তু সংস্কৃতে একটু কমে যাচ্ছে, 35টা পাচ্ছি। তো ব্যঞ্জনবর্ণেরও অনেক ভাগ আছে, আমরা বেশি ব্যাকরণ পড়ব না। শুধু উচ্চারণের বিষয়ে জানতে হলে ঠিক যতটা জানার দরকার, মানে উচ্চারণটা ভালো করে বুঝতে হলে ঠিক যতটা আমাদের জানতে হবে, আমি সামারাইজ করে ঠিক ততটাই বলবো, আমি এক্সট্রা কিছু বলবো না। কারণ অনেকের কাছেই ব্যাকরণ মানে একটু বিরক্তির মানে প্রকাশ পায়, অনেকেই পছন্দ করে না ব্যাকরণ। তো আমরা অতটা ব্যাকরণ নিয়ে আলোচনা করব না, জাস্ট বেসিক জিনিসটা বলবো। তো ব্যঞ্জনবর্ণ কয়টা? 35টা। 35টা ব্যঞ্জনবর্ণের মধ্যে প্রথম যেই 25টা, এই 25টা বর্ণকে আমরা স্পর্শবর্ণ বলি। কেন স্পর্শবর্ণ বলি? কারণ মুখের ভেতরের বিভিন্ন অংশে জিহ্বা টাচ করে এই উচ্চারণগুলো হয়। জিহ্বা স্পর্শ করে বলে, মানে মুখের ভেতরের বিভিন্ন অংশে জিহ্বা এই উচ্চারণগুলো করার সময় স্পর্শ করে বলে আমরা এই বর্ণগুলোকে বলি হচ্ছে স্পর্শবর্ণ, ঠিক আছে? তো এই স্পর্শবর্ণগুলোকে আবার প্রতি 5টাকে এক ভাগে ভাগ করা হয়। এই যে প্রথম 5টা আমি কালো অক্ষরে লিখেছি, এই প্রথম 5টাকে বলা হয়, মানে প্রতিটা ভাগকে আবার বর্গ বলা হয়। তো প্রথম 5টাকে বলা হয় ক বর্গ। পরের যেই 5টা, প্রথম অক্ষরের নাম অনুসারে বর্গগুলোর নাম হয়। প্রথম অক্ষর কি চ, তো পরের যেই সবুজ বর্ণগুলো এগুলোকে বলা হয় চ বর্গ বা চ বর্গীয় অক্ষর। তারপর নীল যেগুলো আছে সেগুলো প্রথম অক্ষর কি ট, তাহলে আমাদের এই নীলগুলোকে বলা হয় ট বর্গীয় অক্ষর। লালগুলো হচ্ছে ত বর্গীয় অক্ষর, আর লাস্ট প বর্গীয় অক্ষর। তো এই 25টাকে আমরা 5টা করে 5 ভাগে বিভক্ত করতে পারি, আর প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা বর্গ। আর প্রতিটা বর্গকে হচ্ছে প্রথম অক্ষরের নাম অনুসারে ভাগ করা হয়। প্রথমটা ক, তারপর চ, তারপর ট, এরপর ত, আর লাস্ট হচ্ছে প। তো এগুলো আমাদের কিন্তু জানতে হবে। পরে যখন অনুস্বারের উচ্চারণ বলবো তখন আমি বলবো যে অনুস্বারের পর ক বর্গের
যদি অক্ষর থাকে সেই ক্ষেত্রে উচ্চারণটা কেমন হবে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে ক বর্গের অক্ষর বলেছি, মানে অনুসারের পর যদি কা খা গা ঘা ঙা এই পাঁচটার একটা থাকে, সেই ক্ষেত্রে উচ্চারণটা এমন হবে, এরকম বুঝে নিতে হবে। তো এটা বোঝার জন্য আমাদের অবশ্যই জানতে হবে বর্গ সম্পর্কে, এবং কোন বর্গের অন্তর্ভুক্ত কোনটা সেটাও বুঝতে হবে। তাহলে কি হলো, এই পাঁচটা ভাগে আমরা ভাগ করলাম। এবার আমরা উচ্চারণে আসি। আমরা তো জানি যে ব্যঞ্জনবর্ণ হচ্ছে স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না। স্বরবর্ণ স্বতন্ত্র, এরা নিজেরা উচ্চারিত হতে পারে, কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি হসন্তযুক্ত অক্ষরগুলো, এগুলো মূলত ব্যঞ্জনবর্ণের মানে চিত্র, বা এগুলোই মূলত ব্যঞ্জনবর্ণ। যখন আমরা উচ্চারণ করি তখন এর সাথে আমাদের স্বরবর্ণকে যুক্ত করতে হয়, তারপর উচ্চারণ করতে হয়। এর সাথে যখন অকে যুক্ত করি তখন আমরা উচ্চারণ করতে পারি, নয়তো একে সিঙ্গেল উচ্চারণ করা কিন্তু সম্ভব নয়। মানে হসন্তযুক্ত একটা অক্ষরকে শুধু স্বরবর্ণের ছাড়া, সাহায্য ছাড়া উচ্চারণ করা কারোর পক্ষেই সম্ভব নয়। তাই এটা হচ্ছে আমাদের মূল চিত্র ব্যঞ্জনবর্ণের, কিন্তু উচ্চারণটা করতে হবে যুক্ত করে। এই জন্যই বলেছি যে টা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার উচ্চারণে যাই। প্রথম যে পাঁচটা, এদের উচ্চারণ হচ্ছে কণ্ঠে। জিহ্বার ঠিক যে পেছনের অংশ, সেটা আমাদের কণ্ঠে স্পর্শ করে উচ্চারণ হবে এই পাঁচটা। আমি উচ্চারণ করছি, কা খা গা ঘা ঙা, কা খা গা ঘা ঙা, এরকম। প্রথম চারটা নিয়ে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা হবে হচ্ছে 5 নম্বরটা, কারণ আমরা 5 নম্বরটাকে বাংলায় বলি উও বা উমো, এরকম কিছু বলি, কিন্তু সংস্কৃতে কিন্তু উও বা উমো বলা যাবে না। কারণ কি, এই পাঁচটা উচ্চারণ হবে কণ্ঠে, কিন্তু উও বা উমো যদি বলি সেক্ষেত্রে আমাদের উষ্ঠের ব্যবহার হয়, তাই না? আপনি উও বলুন, উমো বলুন, বলে দেখুন, আমাদের উষ্ঠ আর অধরের প্রয়োগ হয় উও বা উমো বলতে গেলে। তাহলে এদের যেই বৈশিষ্ট্য যে একে কণ্ঠে স্পর্শ করে উচ্চারণ করতে হবে, তা তো বজায় থাকলো না, তার মানে এই উচ্চারণটা হলো না। তাই আমাদের চেষ্টা করতে হবে, প্রথমেই চলে আসবে না, চেষ্টা করতে হবে, অনুশীলন করতে হবে, তারপর আমাদের আয়ত্তে আসবে। উচ্চারণটা কেমন, কা খা গা ঘা ঙা, মা উমো এরকম নয়, উটা আনবেন না, ঙা ঙা। এটার অনুশীলনের প্রক্রিয়া কেমন, কা ঙা খা ঙা। ক বলে আপনি দেখবেন আমার জিহ্বাটা কোথায় স্পর্শ করছে, এটা চিন্তা করবেন। তারপর ভাববেন আমি এখন কই উচ্চারণ করব। তারপর যেই জিহ্বার অবস্থানটা, সেটা ক উচ্চারণের কথা চিন্তা করেই টাচ করবেন কণ্ঠে, কিন্তু সাউন্ডটা আনবেন ঙা, কটা বলবেন না। আপনি খেয়াল করে দেখুন, এই পাঁচটাই কিন্তু একই স্থান থেকে উচ্চারণ হচ্ছে, একই জায়গায় স্পর্শ করছে, কিন্তু সাউন্ডটা ভিন্ন হচ্ছে। বাকি চারটার ক্ষেত্রে অসুবিধা হবে না, এটা একটু প্র্যাকটিস করতে হবে। আবারও বলছি, কা খা গা ঘা ঙা, কা খা গা ঘা ঙা, এরকম। তার পরের বর্গটা কি, চা ছা যা ঝা ঞা, চা ছা যা ঝা ঞা। এর ক্ষেত্রেও সেম, চারটা হচ্ছে অসুবিধা হবে না, লাস্টেরটা গিয়ে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। এদের উচ্চারণ স্থান হচ্ছে আমাদের তালু, তালুতে, ঠিক আছে? তো তালুটা কোথায়, আমাদের জিহ্বার মানে সামনের অংশ, অগ্রভাগ থেকে একটু পেছনে, যেটা মানে মিডলের যে অংশটা, তার ঠিক উপরের অংশকে বলা হয় তালু, ঠিক আছে? আপনি বাংলায় চ উচ্চারণ করে দেখুন, জিহ্বাটা যেখানে টাচ করছে সেটাই আমাদের তালু। তো এই ক্ষেত্রে সংস্কৃতের ক্ষেত্রে উচ্চারণটা একই রকম হবে, শুধু শেষের টা, মানে বাংলায় বলি অ, সংস্কৃতে হয়ে যাবে আ। উচ্চারণটা কেমন, চা চা ছা যা ঝা ঞা, চা ছা যা ঝা ঞা। ইও কেউ বলবেন না, ইও নিও এগুলো বলা যাবে না। ইও বললে কিন্তু এটা অন্তস্তজ, বাংলায় যেটাকে অন্তস্তজ লিখি, সংস্কৃতে এর উচ্চারণটা হচ্ছে ইও এর মতো, এটা আমরা যাব। তো আপনি ইও বললে আমরা বুঝবো এটা, তো কেউ ইও বা নিও বলতে যাবেন না। উচ্চারণটা কি আবার শুনুন, চা ছা যা ঝা ঞা, চা ছা যা ঝা ঞা। আপনাকে জাস্ট একটা কথাই মাথায় রাখতে হবে যে আমার উচ্চারণ স্থানটা কি সেটা আমাদের বুঝতে হবে, জিহ্বাটা আমার সেই স্থানে টাচ করিয়ে তারপর হচ্ছে উচ্চারণটা করতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক আপনার সঠিক উচ্চারণটা বের হচ্ছে। আচ্ছা, চ বর্গ গেল।
তারপরের যেটা ট বর্গ, এখানেও সেম বিষয়, প্রথম চারটা কোনো অসুবিধা হয় না, লাস্টেরটা গিয়ে একটু অসুবিধা হয়। উচ্চারণটা কীরকম? ট ঠ ড ঢ ণ, ট ঠ ড ঢ ণ। দেখুন ট উচ্চারণের ক্ষেত্রে জিহ্বাটা কী হচ্ছে, এই অগ্রভাগ থেকে পেছনে গিয়ে, মানে অগ্রভাগ প্লাস হচ্ছে মাঝের অংশের মাঝামাঝি, মানে জিহ্বার উপরের, মানে মাঝের যে উপরের অংশ অর্থাৎ তালু, যেখানে আমরা চ বর্গীয় অক্ষরগুলো উচ্চারণ করছি, তার এবং অগ্রভাগের যে মধ্যবর্তী অংশ, এটাকে বলা হয় মূলত মূর্ধা। এখন মূর্ধায় আমরা জিহ্বাটা স্পর্শ করে এখানে এই উচ্চারণগুলো করতে হবে। উচ্চারণটা কীরকম আবার বলছি, ট ঠ ড ঢ ণ, ট ঠ ড ঢ ণ। জিহ্বাটা ভাঁজ করে পেছনের দিকে যাবে, মানে পেছন বলতে অগ্রভাগের পেছনে আর মধ্যবর্তীর সামনে গিয়ে সামনের দিকে স্লাইড হয়ে আসবে, ণ ণ এরকম। দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে কিন্তু পার্থক্য রাখতে হবে। বাংলায় নদী আর হরিণ একই উচ্চারণ করি, কিন্তু সংস্কৃতে এটা করা যাবে না, খেয়াল রাখতে হবে। আপনার উচ্চারণ শুনেই যেন আমরা বুঝতে পারি, বা যে শ্রোতা সেজন্য বুঝতে পারে যে আপনি দন্তন্য বলছেন না মূর্ধন্য বলছেন, এটা খেয়াল রাখবেন। আমি ট বর্গের উচ্চারণটা আরেকবার করছি, ট ঠ ড ঢ ণ, ট ঠ ড ঢ ণ এরকম। তারপর কি আসছে ত বর্গীয় অক্ষর। ত বর্গীয় অক্ষরগুলো খুব সহজ, একদম বাংলার মতো, শুধু অটা আসবে শেষে, মানে অ না হয়ে অ হবে, পার্থক্য এটাই। এটা নিয়ে কোনো অসুবিধা হয় না, এটা খুবই সহজ। উচ্চারণটা কীরকম, ত থ দ ধ ন, ত থ দ ধ ন। ঠিক আছে, আপনার এই বর্গের অক্ষরগুলো উচ্চারণের সময় আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে অ এর উচ্চারণের দিক, বাকিটা অটোমেটিক চলে আসবে, ত থ দ ধ ন এরকম। আচ্ছা, লাস্ট স্পর্শবর্ণের যে শেষ বর্গ কি আছে, প বর্গ। এরা হচ্ছে, এদের উচ্চারণ হচ্ছে আমাদের উষ্ঠে। আচ্ছা, ত বর্গীয় অক্ষরের উচ্চারণ হচ্ছে আমাদের দন্তে, এটা আমি বলা হয়নি, মিস হয়ে গেছে। এদের উচ্চারণটা কীরকম হয়, জিহ্বার অগ্রভাগ মানে সামনের অংশ উপরের পাটির দাঁতে স্পর্শ করে হচ্ছে উচ্চারণটা করতে হয়। আপনারা খেয়াল করে দেখবেন, তা উচ্চারণে জিহ্বার অগ্রভাগ উপরের পাটির দাঁতে টাচ করছে। তো এই বর্গের সবগুলোই এরকম। আর পরের যেটা প বর্গ, সেটা হচ্ছে আমাদের উষ্ঠ বর্ণ। এগুলো হচ্ছে আমাদের উষ্ঠ এবং অধর, এই দুটো ওঠানামা করে উচ্চারণগুলো করতে হয়। উচ্চারণগুলো কীরকম, প ফ ব ভ ম, প ফ ব ভ ম। এখানে যেটা নিয়ে আমরা অসুবিধা হয় সেটা হচ্ছে ফ, বাংলায় যেটাকে ফ বলি, সংস্কৃতে কিন্তু আপনি ফ বলতে পারবেন না। যেটা বললাম এটা উষ্ঠ বর্ণ, আপনার উষ্ঠ এবং অধর একবার বন্ধ হবে তারপর খুলবে। আপনি পা উচ্চারণ করে দেখুন, একবার অফ হচ্ছে তারপর খুলে যাচ্ছে, তারপর সাউন্ডটা বের হচ্ছে। তো ফ যদি বলেন তাহলে দেখবেন উপরের পাটির দাঁত আর নিচের ঠোঁট লেগে বাতাসটা বের হয়ে যাচ্ছে দাঁতের ফাঁক দিয়ে, ওরকম করা যাবে না। পা যেভাবে উচ্চারণ করছেন ঠিক একই প্রক্রিয়ায় আমাদের ফ উচ্চারণ করতে হবে। ঠোঁটটা একবার বন্ধ হবে তারপর খুলবে, ফ ফ, পা ফ, ফ নয় ফ, প ফ ব ভ ম এরকম। তাহলে ক থেকে ম অবধি আমি আরেকবার উচ্চারণ করছি, ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন, প ফ ব ভ ম এরকম। এই গেল আমাদের স্পর্শ বর্ণের উচ্চারণ। এখানে হচ্ছে উচ্চারণ স্থানগুলো লেখা আছে, আমি তো পিডিএফটা দাদাকে দিয়েছি, আপনারা সবাই পরে এগুলো দেখে নেবেন, আমি বলেছি মুখে, সবগুলো একটু দেখে নেবেন এক নজর। আচ্ছা, তারপর যেগুলো আসে, এই 25টা তো গেল আমাদের স্পর্শ বর্ণ। তারপর আসে হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ হচ্ছে 4টি। অন্তস্থ বলতে কি বুঝি আমরা, অন্তস্থ মানে এরকম বুঝি না যে মধ্যবর্তী বা ভেতরে, এরকম বুঝি তো, তাই না? আমরা অনেক সময় বলি হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি, মানে হৃদয়ের থেকে প্রণাম জানাচ্ছি, এরকমই তো নির্দেশ করে, তাই না? তো অন্তঃস্থ মানে হচ্ছে মধ্যে। তো অন্তস্থ বর্ণগুলো নামকরণ এরকম হলো কেন? কারণ এদের উচ্চারণ
আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই দুটোর মধ্যবর্তী উচ্চারণ। স্বরবর্ণগুলো যেমন স্বতন্ত্র উচ্চারণ, কোথাও বাধা পায় না উচ্চারণের সময়। আপনি আ ই ই উচ্চারণ করে দেখুন, কোথাও বাধা পাচ্ছে না বাতাসগুলো। কিন্তু ব্যঞ্জনবর্ণ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমাদের বাতাসটা মুখে বাধা পাচ্ছে, ধাক্কা লাগছে একটা। আপনি ক উচ্চারণ করে দেখুন, খ উচ্চারণ করে দেখুন, একটা ধাক্কা লাগছে, আপনি বুঝতে পারবেন উচ্চারণ করলে। কিন্তু এই অন্তঃস্থ বর্ণগুলো হচ্ছে মানে মধ্যবর্তী, মানে বেশি একটা ধাক্কা খায় না বা বেশি একটা বাধাপ্রাপ্ত হয় না ওরকম নয়, কিন্তু বেশি একটা হয় না, হালকা। তাই এদেরকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। তো অন্তঃস্থ বর্ণ হচ্ছে আমাদের 4টা আছে। তো এখানে আমাদের অসুবিধা হয় প্রথমটা আর শেষটা নিয়ে। মাঝের দুটো আমাদের বাংলার মতোই অনেকটা উচ্চারণ, ওই অ এর পার্থক্য, শেষে অ এর পার্থক্য। র না হয়ে র হবে, আর ল না হয়ে ল হবে, শেষের অটার পার্থক্য। আর প্রথম আর শেষ যেটা আছে, এটা দেখুন, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদা যদাহি বলি, তারপর যে যথা মাম এরকম বলি, এরকম বলা যাবে না। আর কারণ এটাকে আমরা যখন সংস্কৃত শ্লোক পড়ি, হ্যাঁ, তখন এটা কিন্তু যদিও বাংলা হরফে লেখা হয়েছে আমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু এটা কিন্তু বাংলায় লেখা হয়নি, লেখা হয়েছে সংস্কৃতে। আমরা যখন ধরুন মানে কোনো মেসেজ করি, ইংরেজি হরফ ব্যবহার করে বাংলাটা লিখি, তখন ওটা কি ইংরেজি লেখা হয়ে যায়? না, নিশ্চয়ই না। আমরা কি ইংরেজির প্রোনাউন্সিয়েশনে এটা উচ্চারণ করি? নিশ্চয়ই না। আমরা অবশ্যই বাংলা প্রোনাউন্সিয়েশনেই উচ্চারণটা করি। তো ঠিক তেমনই, যদিও বাংলা হরফেই লেখা হয়েছে, আমাদের অবশ্যই সংস্কৃত যে উচ্চারণবিধি সেটাই মানতে হবে। তো সংস্কৃতে এটা কিন্তু অন্তঃস্থজ নয়, বাংলায় আমরা এটাকে অন্তঃস্থজ বলি। সংস্কৃতে জ একটাই আছে, ওই এর আগে যে আমরা পেলাম বর্গীয় জ, চ ছ জ, এই সংস্কৃতে জ একটাই। বাংলার ক্ষেত্রে দুটো জ, এই জন্য আমরা অন্তঃস্থ আর বর্গীয় বলে হচ্ছে তফাৎ করি। কিন্তু সংস্কৃতে এটাকে কিন্তু বর্গীয় জ বলা হয় না, এটাকে শুধু জ বলা হয়। কারণ এর কোনো আরেকটা জ নেই যে আমাদের আলাদা করে স্পেসিফিক করে বলতে হবে যে এটা বর্গীয়, ওটা অন্তঃস্থ, এভাবে বলতে হয় না, কারণ একমাত্র জ এটাই। ঠিক আছে? তো এটা জ যদি কোথাও আমরা পাই, কোথাও শুনি, তাহলে আমরা একমাত্র বর্গীয় জকেই বুঝবো। আর এটা যেটা দেখতে অন্তঃস্থ জয়ের মতো, এটা কিন্তু অন্তঃস্থ জ নয়। এটা কি? এটা হচ্ছে ইয়। ঠিক আছে? আচ্ছা, এটা আপনি উচ্চারণের সুবিধার্থে হচ্ছে ই আর অন্তস্তীয় দিয়ে বুঝতে পারেন, কিন্তু কোথাও লিখবেন না বা লিখে বুঝাবেন না যে এটা হচ্ছে ই আর অন্তস্তীয় মিলে গঠিত হয়। কারণ এটা কিন্তু ব্যাকরণের বাইরে গিয়ে জাস্ট বুঝার সুবিধার্থে মৌখিকভাবে বলা যায়, লিখলে ওটা ঠিক নয়, মানে আমার মনে হয় না ওটা ঠিক, তাই আমি লিখি না ওটা। মানে হতে পারে লেখা যেতে পারে হয়তো, কিন্তু আমার কাছে মনে হয় যে ওটা লেখা উচিত নয়, তাই আমি এটা মুখে বলে দিই। অনেকটা উচ্চারণটা ই আর অন্তস্তীয় পাশাপাশি থাকলে যেমন উচ্চারণটা, বা আমরা এভাবেও বুঝতে পারি যে বাংলা বর্ণমালায় আমরা অন্তস্থ ইও পাই না, এই অন্তস্থ ইও এর উচ্চারণটা যেমন অনেকটা বলা যায় যে ইও এর উচ্চারণটা ঠিক অনেকটা ওরকম। তো ওটা মুখে বোঝার জন্য বলা, এটা আমি লিখে দিব না, বা এটা আপনাকে একটু মনে রাখতে হবে। আপনিও না লিখলেই বেটার, বোঝার জন্য লিখতে পারেন, কিন্তু আমি উৎসাহিত করব না আর কি। আচ্ছা, এটা কি তাহলে ইয়? তাহলে এটা যেহেতু ইয়, তাই আমরা এখন থেকে আর যদা যদাহি বলবো না, আমরা কি বলবো? ইয়াদা ইয়াদাহি, ইয়ানেব হত্বা, এরকম। আচ্ছা, তারপর যেটা আছে সেটা তো বললাম র, তারপর ল। এরপরে যেটা আছে এটা হচ্ছে দন্তোষ্ঠ বর্ণ। অন্তস্থ বর্ণ ঠিক আছে, কিন্তু এর উচ্চারণ স্থান দন্ত আর উষ্ঠ মিলে। ঠিক আছে? তো এটা কীরকম, উচ্চারণটা কীরকম? এটা হচ্ছে ও, উপরের পাটির যেই দাঁত সেগুলো নিচের ঠোঁটে লাগবে। ঠিক আছে? ও এরকম, উপরের পাটির দাঁত নিচের ঠোঁটে স্পর্শ করবে, এটা একটু খেয়াল করবেন। ও, এটাকে কেউ আবার বলবেন না। এর আগে যেই বটা পাচ্ছিলাম, এটা যখন
সংস্কৃত অনেকেই হয়তো জানেন, মানে আপনারা হয়তো জানেন দেবনাগরী বর্ণমালা লিখতে। তো এটাকে কিভাবে আলাদা করা হয়, এই বয়ের ভিতর ছোট্ট করে একটা দাগ থাকে। মূর্ধন্যকে আমরা বলি না যে প্যাট কাটা মূর্ধন্য, অনেকে ছোটোবেলা ওভাবে পড়েছি। তো বর্গীয় যেই ব, তার ভেতরে ছোট্ট করে একটা দাগ থাকবে। তো ছোট্ট করে দাগ থাকলে সেটা বাংলা বয়ের মতো একদম সেম টু সেম উচ্চারণ হবে ব, কিন্তু ভেতরে দাগ না থাকলে সেটা হচ্ছে ও। উপরের যেই ঠোঁট, উপরের যেই দাঁত, এটা নিচের ঠোঁটে স্পর্শ করবে ও। তাহলে অন্তস্থ বর্ণগুলো আমরা কি কি পাচ্ছি, ইয়া, রা, লা, ওয়া, ইয়া, রা, লা, ও, এরকম। তারপর যেগুলো পাচ্ছি যেই চারটা, সেটা হচ্ছে ঊষ্ম বর্ণ। ঊষ্ম বর্ণ কেন বলা হয়, কারণ আপনি এই চারটা যখন উচ্চারণ করবেন, আপনি যদি মুখের সামনে হাতটা রাখেন তাহলে দেখবেন গরম বাতাস নির্গত হচ্ছে, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় ঊষ্ম বর্ণ, এই চারটাকে। তো এদের উচ্চারণটা একটু আপনার মনোযোগ দিতে হবে, কারণ বাংলায় যখন আমরা বলি তখন কিন্তু আমরা সত্য যেইভাবে উচ্চারণ করি, সারও সেভাবে উচ্চারণ করি, আবার শশাও একই উচ্চারণ করছি, মানে তিনটা স্বরের মধ্যে আমরা কোনো পার্থক্যই রাখছি না। কিন্তু সংস্কৃতে যেহেতু উচ্চারণ স্থান আলাদা, তাই উচ্চারণটা অবশ্যই আলাদা হবে, এটা মাথায় রাখবেন। প্রথমটার নাম কি, তালব্য স, মানে এদের উচ্চারণ তালুতে। এর আগে আমরা তালব্য বর্ণ কোনটা পেয়েছিলাম, এই যে চা, ছা, যা, ঝা, ঞা, এগুলো ছিল তালব্য বর্ণ, বা এদের উচ্চারণ স্থান ছিল তালুতে। তো এই স এর উচ্চারণ স্থানও যেহেতু তালুতে, তাই চ উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার অবস্থান, স উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার অবস্থান একই থাকবে। মূলত বাংলার ক্ষেত্রে আমরা এই তিনটা শকে যেভাবে উচ্চারণ করি, এই তালব্য স্বর উচ্চারণ ওটা, ঠিক আছে? সত্য, এই ক্ষেত্রে স এর উচ্চারণটা যেমন করছি, বা সার, স এর উচ্চারণটা যেমন করছি মূর্ধন্য স এর, তো তালব্য স্বর উচ্চারণটা মূলত এটাই, স, স, শুধু অটা পার্থক্য হবে, শেষে আসবে, স। আর মূর্ধন্য স যেটা, এটা নাম শুনে বুঝতে পারছি উচ্চারণ স্থান মূর্ধায়, এর উচ্চারণ হবে হচ্ছে ট এর মতো, ট, ট, টটাও কীভাবে উচ্চারণ করছিলাম আমরা, জিহ্বাটা ভাঁজ করে মূর্ধায় স্পর্শ করে তারপর স্লাইড করে সামনের দিকে আসছিল, ট, ট, এরকম। তাহলে মূর্ধন্য স্বর উচ্চারণটা কেমন, স, স, এরকম। জিহ্বাটা ভাঁজ হবে, ভাঁজ হয়ে পেছনের দিকে গিয়ে সামনের দিকে স্লাইড হয়ে আসবে, স, এরকম। আর দন্ত স এর উচ্চারণটা কেমন, এই এখানেও নামে আছে উচ্চারণ স্থান কোথায়, নাম কি আছে, দন্ত স, মানে উচ্চারণ স্থান কোথায়, দন্তে। দন্তবর্ণ কী কী পেয়েছিলাম, তা, থা, দা, ধা, না, এই পাঁচটা পেয়েছিলাম। তো এদের উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার অবস্থান, দন্ত স উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার অবস্থান একদম একই হবে, সা, 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 এরকম। এটার তুলনা, মানে বোঝার জন্য আপনি তুলনা করতে পারেন ইংরেজি অ্যাসের সাথে। অ্যাসের উচ্চারণটা যেমন, দন্তস্বর উচ্চারণটাও তেমন। যেমন ধরুন সিট, সান, ঠিক আছে, সান, সানের ক্ষেত্রে দন্তস্বর উচ্চারণটা, অ্যাসের উচ্চারণটা কী করছেন, সা, 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 এরকম। তো দন্তস্বর উচ্চারণটাও তাই, সা, সা, এরকম। তবে ইয়ের সাথে তুলনা করবেন না, ছয়ের সাথে তুলনা করবেন না। অনেক গীতায় লেখা থাকে যে ছয়ের মতো উচ্চারণ হবে, বা অনেকেই ওরকম বলে, ছয়ের সাথে তুলনা করবেন না, কারণ এদের উচ্চারণ স্থান টোটালি ভিন্ন। এই ছয়ের উচ্চারণ হচ্ছে আপনার তালুতে, আর দন্তস্বরের উচ্চারণ হচ্ছে দন্তে, তাহলে দুটো কোনোভাবেই এক হতে পারে না। তাই দুটো আপনি তুলনা করতে যাবেন না। দন্তস্বর উচ্চারণ দন্তস্বর মতোই, তুলনা করতে হলে অ্যাসের সাথে করবেন, ছয়ের সাথে করবেন না। আচ্ছা, এই গেল আমাদের তিনটা স্বরের উচ্চারণ। তাহলে তিনটা স্বরের উচ্চারণ আমি একসাথে করছি, সা, 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 এরকম। আর আরেকটা কি আছে, হ, হ, হ এর উচ্চারণ বাংলার মতোই, ওই অ এর পার্থক্যটা হবে। এই গেল আমাদের মোট কটা বর্ণ গেল, 33টা। এখন আমাদের আরও দুটো বর্ণ আছে, কি কি, অনুস্বার এবং বিসর্গ। এদের উচ্চারণটা আমরা জানবো। এতটুকু অবধি কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা সামনে এগোবো।
কারোর কি কোনো জিজ্ঞাসা আছে? ওকে, যেটা বলছিলাম, আর যেই দুটো অক্ষর আমাদের বাকি আছে অনুস্বার এবং বিসর্গ, এদের উচ্চারণটা আমরা জেনে নিই। অনুস্বারের উচ্চারণ হচ্ছে সাধারণত ময়ের মতো হয়, কিন্তু পরে যেই বর্ণ আছে, পরের যেই অক্ষর আছে, তার উপর নির্ভর করে অনুস্বারের উচ্চারণটা পরিবর্তন হয়। কীরকম পরিবর্তন হয় দেখুন, এখানে লিখেছি। অনুস্বার যে বর্গের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো উচ্চারণ হয়। এখানে ময়ের মতো কখন হবে? অনুস্বারের পরে যদি আপনার কোনো স্বরবর্ণ থাকে বা অনুস্বারের পর কিছুই না থাকে, মানে অনুস্বারের পর দাড়ি বা ওই অনুস্বারটাই শেষ অক্ষর, কিংবা একটা শব্দ আছে, ধরুন পা রা অনুস্বার এরকম, তো এইরকম ক্ষেত্রে আমাদের অনুস্বার উচ্চারণটা হবে সাধারণত ময়ের মতো। ম বলতে পূর্ণ ম কিন্তু নয়, ম বলতে অর্ধ ময় হসন্ত। হসন্তের অনেক গুরুত্ব, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে সংস্কৃতে আপনার একটা বিন্দুর অনেক গুরুত্ব, একটা ছোট্ট দাগেরও অনেক গুরুত্ব। তো এই দাগটা হচ্ছে বোঝায় হসন্ত। তো হসন্ত পড়ে গেছে মানে আমাদের শেষের অটা নেই, স্বরবর্ণের সাথে যে ব্যঞ্জনবর্ণের সাথে যে স্বরবর্ণটা যুক্ত হয় সেটা নেই, তাই আমাদের এই অটা উচ্চারণ করা যাবে না। সুতরাং ময় হসন্ত মানে ম নয়, এটা একটু খেয়াল রাখবেন। তো অনুস্বার থাকলে আমরা পূর্ণ ম উচ্চারণ করব না, অর্ধ ম উচ্চারণ করতে হবে, শেষের অটা উচ্চারণ করা যাবে না। আচ্ছা, আর তাহলে কখন পরিবর্তন হবে? অনুস্বারের পরে যদি আমাদের ওই 5টা যে বর্গ পড়েছিলাম না আমরা শুরুতেই, কা চা টা তা পা, এই 5 বর্গের কোনো অক্ষর থাকে, মানে প্রথম 25টা বর্ণের কোনো একটা অক্ষর থাকে, সেই ক্ষেত্রে অনুস্বারের উচ্চারণটা হবে ওই বর্গের নাসিক্য বর্ণের মতো। নাসিক্য বর্ণটা বলা হয়নি কি? নাসিক্য বর্ণটা হলো, দেখুন আমরা যে বর্গগুলো পড়েছিলাম, প্রতিটা বর্গের যে 5 নম্বর অক্ষর, মানে ক বর্গের পঞ্চম অক্ষর কি ঙ, চ বর্গের ঞ, ট বর্গের ন, ত বর্গের ন, প বর্গের হচ্ছে ম, এই যে পঞ্চম অক্ষরগুলো, এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। তো অনুস্বারের পর যেই বর্গের অক্ষর থাকবে, যদি ক বর্গের অক্ষর থাকে তাহলে অনুস্বারের জায়গায় ঙ হসন্ত উচ্চারণ করতে হবে, চ বর্গের অক্ষর থাকলে ঞ হসন্ত উচ্চারণ করতে হবে, ট বর্গের অক্ষর থাকলে হচ্ছে ণ হসন্ত উচ্চারণ করতে হবে, ত এর ক্ষেত্রে মানে ত বর্গের ক্ষেত্রে দন্তন্য হসন্ত, প বর্গের ক্ষেত্রে হচ্ছে ময় হসন্ত। এটা একটু খেয়াল রাখবেন। এখন কীরকম আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। আচ্ছা, এখানে আমি উদাহরণ লিখিনি, আপনারা একটু গীতা যদি খুলেন, আপনাদের সাথে নিশ্চয়ই গীতা আছে। তো আমাদের আজকে যে বিষয়টা দেয়া হয়েছিল সেখানে আমাদের 1 থেকে 20 ছিল দ্বিতীয় অধ্যায়ের। তো আমরা দ্বিতীয় অধ্যায়টা যদি খুলি, প্রথমেই দেখবেন প্রথম শ্লোকের যে প্রথম অক্ষরটা, প্রথম শব্দটা ত অনুস্বার, অনুস্বারের পর কি আছে তথা, তথা এর মানে অনুস্বারের পরের যে সব অক্ষরটা এটা কি ত, ত। তো এটা কোন বর্গের অক্ষর? অনুস্বার মানে ত হচ্ছে ত বর্গীয় অক্ষর, তো ত বর্গের পঞ্চম বর্ণ কি তা থা দা ধা না, দন্তন্য, তাই অনুস্বারের জায়গায় আমার দন্তন্য হসন্ত উচ্চারণ করতে হবে। উচ্চারণটা কেমন হবে? তন তথা, তন তথা, এরকম। তারপর পরের শ্লোক, আচ্ছা পরের শ্লোকটা এর পরের নিয়মে পড়ছে, পরের শ্লোক নয়, আপনি তৃতীয় শ্লোকটা খুলুন, দেখবেন প্রথম যেই শব্দটা ক্লৈব্যম, অনুস্বারের পরে কি আছে? ম আছে। ম কোন বর্গের অক্ষর? প বর্গের অক্ষর। প বর্গের পঞ্চম বর্ণ কি? প ফ ব ভ ম, ম নিজেই, তাই আমাদের অনুস্বারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ করতে হবে। ক্লৈব্যম উচ্চারণটা এরকম হবে, এরকম। তারপর দ্বিতীয় যে লাইন, দ্বিতীয় লাইনে দৌর্বল্যম, এখানে অনুস্বারের পর ত আছে, তাই আমাদের অনুস্বারের উচ্চারণটা কী হবে? ত বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য হসন্ত, তার উচ্চারণটা কী হবে? দৌর্বল্যন, লিয়ম কিন্তু নয়, ম কিন্তু হবে না, দৌর্বল্যন, এরকম।
তো এভাবে হচ্ছে অনুস্বারের উচ্চারণটা পরিবর্তন হয়। অনুস্বারের পরে যদি ক থেকে ম এর মধ্যে কিছু থাকে, মানে ওই বর্গীয় যেই বর্ণগুলো, স্পর্শ বর্ণগুলো, এদের মধ্যে কিছু থাকে, তাহলে ওই অক্ষরটা যেই বর্গের তার পঞ্চম বর্ণের অর্ধেক হচ্ছে অনুস্বারের স্থলে উচ্চারণ করতে হবে। এই হলো আমাদের বর্গীয় বর্ণের ক্ষেত্রে নিয়ম। এখন যদি অন্তস্থ বর্ণ থাকে সেই ক্ষেত্রে কি হবে? অন্তস্থ বর্ণের ক্ষেত্রে আপনার র বাদে ইয়া, লা, ও এই তিনটা যদি থাকে সেই ক্ষেত্রে এরা নিজেরাই অনুস্বারের স্থলে অর্ধ উচ্চারণ হয়। কারণ এই ইয়ের নাসিক্য বর্ণ সে নিজেই, ইয়ের নাসিক্য বর্ণ হচ্ছে ইয় হসন্ত চন্দ্রবিন্দু, লয়ের নাসিক্য বর্ণ হচ্ছে লয় হসন্ত চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু কিন্তু সংস্কৃত বর্ণমালায় নেই। চন্দ্রবিন্দু বলতে আমি বুঝাচ্ছি নাসিকার প্রয়োগ, ঠিক আছে? মানে ইয়টা আমরা নর্মালি কিন্তু নাক প্রয়োগ করে করি না, কিন্তু যখন এটা নাসিক্য বর্ণ হিসেবে প্রয়োগ হবে তখন নাসিকার প্রয়োগ করতে হবে। চন্দ্রবিন্দু থাকলে বাংলায় যেমন উচ্চারণ হয়, নাকটা একটু প্রয়োগ করি ঠিক তেমন করতে হবে। আচ্ছা, ইয় ল গেল, ও এর যেই নাসিক্য বর্ণ সে নিজেই ও হসন্ত চন্দ্রবিন্দু। তো অনুস্বারের পরে যদি এই তিনটার একটা থাকে তাহলে অবশ্যই অনুস্বারের জায়গায় এরা নিজেরাই উচ্চারণ হবে, তবে নাসিক্য বর্ণ হিসেবে, এবং অর্ধেক, পুরোপুরি নয়। তো এখানে উদাহরণ আছে দেখুন। প্রথমেই যেটা আছে অনুস্বারের পর ও আছে, তো ও আছে মানে আমাদের অনুস্বারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হবে। এখন হসন্ত আসছে মানে অটা বাদ চলে যাবে। ও থেকে যদি অটা বাদ চলে যায় অনেকটাই উ এর কাছাকাছি একটা উচ্চারণ থাকে। তো বোঝানোর জন্য আমি উ বলছি যে অনুস্বারের জায়গায় উ এর মতো উচ্চারণ হবে। উ কিন্তু নয়, উ এর মতো বলছি। উ বললে এটা ভুল বলা হবে, তাই আমি উ বলছি না, উ এর মতো। আর নাসিকার প্রয়োগ করতে হবে, মানে চন্দ্রবিন্দুর মতো। তাহলে উচ্চারণটা কেমন হবে? না শাউ, না শাউ, এরকম। উইথেহি, না শাউ উইথেহি। তারপর চতুর্থ যেটা আছে, এটারও পরে দেখুন অনুস্বারের পর ও আছে, তার মানে অনুস্বারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু। আর ও হসন্ত মানে অনেকটা উ এর মতো, অ বাদ দিলে উ এর মতোই পড়ে থাকে। তাহলে উচ্চারণটা কেমন হবে? তাও, তাও, তাও ঐশিয়াহ, তাও ঐশিয়াহ, এরকম। তারপর আমি যদি আরও উদাহরণ দিই, আপনার দ্বিতীয় অধ্যায়ের যেই প্রথম শ্লোকটা, এর যে দ্বিতীয় লাইন, এখানে দেখুন উইশিদান্ত মিদাউ, অনুস্বারের পর ও আছে, বাক্য, বাক্যের প্রথম মানে অনুস্বারে অব্যবহিত পরে ও আছে। তো আমাদের উচ্চারণটা কেমন হবে? মিদাউ, মিদাউ, এরকম। মিদাউ বাক্য, উইশিদান্ত মিদাউ বাক্য। তারপর দ্বিতীয় যেই শ্লোকটা, এখানেও দেখুন কশ্মলা মিদাউ, কশ্মলা মিদাউ উইশমে, অনুস্বারের পর ও আছে, তো উচ্চারণটা ওরকম হচ্ছে। এই গেল ও। তারপর দ্বিতীয় যে উদাহরণটা দেখুন, অনুস্বারের পর ল আছে, তো এটা সহজ, এটাই অসুবিধা হয় না। জাস্ট অটা বাদ দিবেন, ল অর্ধেক পড়ে থাকবে, আর শেষে হচ্ছে নাসিকার প্রয়োগ করতে হবে। পারাল, পারাল, নাসিকার কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। পারাল লোকে, পারাল লোকে, এরকম। আচ্ছা, আর উদাহরণ শেষটা দেখুন, অখিলাল লোকম, অনুস্বারের পর ল আছে তাই ল অর্ধেক উচ্চারণ করছি, অখিলাল লোকম, এরকম। আচ্ছা, ল গেল, আরেকটা কি বাকি থাকলো? ইয়। ইয় থেকে ইয় যদি পরে থাকে তাহলে ইয় হসন্ত চন্দ্রবিন্দু, আর হসন্ত মানে অবাদ, অবাদ মানে ইয় থেকে অবাদ দিলে ইয়ের মতো একটা কিছু পড়ে থাকে, তাই আমরা বলতে পারি অনুস্বারের জায়গায় ই হসন্ত চন্দ্রবিন্দু, মানে ই চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে। মূলত ইও হসন্ত চন্দ্রবিন্দু, কিন্তু উচ্চারণটা অনেকটা ই চন্দ্রবিন্দুর মতো হবে। কীরকম? 3 নম্বর উদাহরণটা দেখুন, তোমার চাই, তোমার চাই, তোমার চাই যোগেশ্বরী, এরকম। তারপর শেষের আগের উদাহরণটা দেখুন, ইয়দ্রূপৈ যথা, ইয়দ্রূপৈ যথা, এরকম। অনুস্বারের জায়গায় ই চন্দ্রবিন্দুর মতো উচ্চারণটা করতে হবে। আচ্ছা, এই গেল অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণের মধ্যে আমাদের আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে র। র এর কোনো নিজের নাসিক্য বর্ণ হয় না।
এই ইয়া লা ওয়া এই তিনটা, আর আগের যে 25টা ছিল, মোট কটা হলো? 28টা। এই 28টার বাইরে আর যদি কোনো অক্ষর থাকে অনুস্বারের পর, আর যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, সেই ক্ষেত্রে অনুস্বারের উচ্চারণটা হবে তার নিজস্ব নাসিক্য বর্ণ। অনুস্বারের নিজের উচ্চারণ কি? অনুস্বারের নিজের উচ্চারণ হচ্ছে আমাদের ঙ হসন্তর মতো, ঠিক আছে? ঙ হসন্ত মানে বাংলায় মূলত আমরা অনুস্বারটাকে যেরকম উচ্চারণ করি, যেমন অহংকার, এখানে অনুস্বার উচ্চারণটা কি হচ্ছে? ঙ হসন্ত, ঙ এর অটা উচ্চারণ হচ্ছে না। তারপর বাং, বাং, এখানে ঙ উচ্চারণ হচ্ছে অনুস্বার। তো অনুস্বারের পর এরকম যদি ক থেকে ম, ইয়া লা ওয়া এই কয়েকটা বাদে অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, সেই ক্ষেত্রে অনুস্বারের উচ্চারণটা হবে হচ্ছে আমাদের এই ঙ হসন্তর মতো। এটা একটু খেয়াল রাখবেন। এই গেল আমার অনুস্বারের উচ্চারণ। এরপর আসবে বিসর্গের উচ্চারণ। অনুস্বারের উচ্চারণ নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা বিসর্গের উচ্চারণে যাব। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো ধরে নিচ্ছি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, বিসর্গের উচ্চারণটা হচ্ছে মূলত মানে সাধারণত হয়ের মতো। যদি বিসর্গটাই সর্বশেষ বর্ণ হয়, মানে এরপর দাড়ি বা ওই শব্দে মানে শব্দ একটাই আছে, ওর পরে আর কিছুই নেই, তো এই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণটা হবে হয়ের মতো। কিংবা বিসর্গের পরে যদি আপনার কোনো স্বরবর্ণ থাকে, সেই ক্ষেত্রে আপনার বিসর্গের উচ্চারণটা হবে হয়ের মতো, পূর্ণ হয়ের মতো। কিন্তু বিসর্গর পরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে, সেই ক্ষেত্রে কীরকম উচ্চারণ হয়? আচ্ছা, ব্যঞ্জন ধ্বনিতে যাওয়ার আগে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, যে বিসর্গের পরে যদি মানে বিসর্গের উচ্চারণটা যদি হয়ের মতো হয়, সেই ক্ষেত্রে বিসর্গটা যার সাথে যুক্ত আছে তার সাথে যদি কোনো কার যুক্ত থাকে, তো হয়ের সাথেও ওই কারটা যুক্ত করতে হবে। যেমন উদাহরণ আছে দেখুন, ক যোগ বিসর্গ, বিসর্গটা কার সাথে যুক্ত? ক এর সাথে। ক এর সাথে কোনো কার নেই, তাই বিসর্গ উচ্চারণ পূর্ণ হয়ের মতো হবে। উচ্চারণটা কি? কহ, কহ, এরকম। এরপর বিসর্গর পর মানে সেকেন্ড যেই উদাহরণটা, বিসর্গটা এবারও ক এর সাথে যুক্ত আছে, কিন্তু বিসর্গের যার সাথে যুক্ত আছে বিসর্গটা মানে ক এর সাথে একটা কারও আছে, আকার যুক্ত আছে। তো এবার আমার হয়ের সাথেও ওই কারটা যুক্ত করতে হবে। এখন কিন্তু আর উচ্চারণ কা হ হবে না, উচ্চারণটা কী হবে? কাহা, কাহা, এরকম। তারপর দ্বিতীয়টা সেম, ক এর সাথে ইকার আছে, হয়ের সাথেও ইকারটা যোগ করতে হবে। উচ্চারণ কী হবে? কিহি, কুহু, কেহে, কোহো, এরকম। কিন্তু একটু ব্যতিক্রমও আছে। ওই যে আমরা প্রথমে জেনেছিলাম যে দুইটা বর্ণ আছে যেগুলো যৌগিক বর্ণ, একাধিক যে অক্ষর, সেই অক্ষর মিলে একাধিক ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মিলে আমাদের ওই দুটো অক্ষর গঠিত হয়। কি কি ছিল? এই আর ঔ। তো এই কী কী নিয়ে গঠিত হয়েছিল? আ আর ই। আর ঔ কী নিয়ে গঠিত হয়েছিল? আ আর উ। তো যদি বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে এই যুক্ত থাকে, মানে এই কার যুক্ত থাকে, সেই ক্ষেত্রে উচ্চারণটা হওয়া কি উচিত? কী ছিল? এরকম মানে কহ, কাহা, কিহি এগুলোকে অনুসরণ করে হওয়া উচিত ছিল কৈহৈ, এরকম। ক যুগ ঐকার বিসর্গ, এটা উচ্চারণ হওয়া উচিত ছিল কৈহৈ, কিন্তু কি হবে? কৈহি। কারণ এইকে ভাঙলে আমরা অ আর ই পাই, তো আমাদের অ এর তো কোনো কার নেই, ই এর যেই কারটা সেটা আমাদের বিসর্গের সাথে যুক্ত করতে হবে, কৈহি। আর ঔ এর ক্ষেত্রে উ এর যেই কারটা সেটা বিসর্গের সাথে যুক্ত হবে। ঔকার থাকলে কৌ হৌ না হয়ে কৌ হু হবে, উকারটা যুক্ত হবে। এই হলো আমার বিসর্গ যদি সর্বশেষ বর্ণ হয় বা বিসর্গের পরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে উচ্চারণটা এমন হবে। এবার আমরা ব্যঞ্জন বর্ণ থাকলে কি হবে সেটা দেখব। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আপনার অর্ধ হয়ের মতো উচ্চারণ হয়, কিছু স্পেশাল সেক্টর ছাড়া মূলত অর্ধ হয়ের মতো উচ্চারণ হয়। কিন্তু এই যে কয়েকটা বর্ণ আমি লিখেছি আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ক খ প ফ
আর 3টে স। এই 3টার ক্ষেত্রে, এই 3টা নয়, এই 7টা বর্ণের ক্ষেত্রে আমাদের বিসর্গের উচ্চারণটা একটু ভিন্ন হয়। বিসর্গের পরে যদি আমাদের ক বা খ থাকে, সেই ক্ষেত্রে আমাদের বিসর্গের উচ্চারণটা কি হবে? খ হসন্ত। তারপর বিসর্গের পরে যদি আমাদের প বা ফ থাকে, সেই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণটা করতে হবে ফয় হসন্তর মতো। আর 3টে স্বয়ের যে কোনো একটা যদি থাকে, সেই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণটা হবে যেই স্বটা আছে সেই স্বয়ের অর্ধ উচ্চারণ, মানে ওই হসন্তযুক্ত আর কি, অটা থাকবে না শেষে। আমরা উদাহরণ দেখি, দেখুন। প্রথম যেটা আছে, কি আছে? বিসর্গের পর ক, উচ্চারণটা হওয়ার উচিত ছিল কি, মানে যদি আলাদা আলাদা করতাম সেই ক্ষেত্রে হতো ভক্তঃ কবচম। আর ব্যঞ্জনবর্ণ যেহেতু আছে, হওয়া উচিত ছিল ভক্তঃ কবচম, অর্ধ হ। কিন্তু ওই স্পেশাল সেক্টর ক বা খ আছে, তাই আমাদের উচ্চারণটা হবে ক্ষয় হসন্ত, ভক্তঃ কবচম, ভক্তঃ কবচম, এরকম। তারপর দ্বিতীয় যেটা, বিসর্গের পর খ আছে, তো এখানেও সেম, বিসর্গের জায়গায় আমাদের উচ্চারণটা কী হবে? ক্ষয় হসন্ত, তীক্ষ্ণৈক খড্গঃ। এখানে দেখুন দ্বিতীয় শব্দটা, খড্গঃ বিসর্গের পর কিছুই নেই, বিসর্গই শেষ অক্ষর, তাই এখানে পূর্ণ হয়ের মতো উচ্চারণ করছি আমরা বিসর্গকে। তাহলে উচ্চারণটা কী হচ্ছে? তীক্ষ্ণৈক খড্গঃ। তৃতীয়টা বিসর্গের পর প আছে, তো উচ্চারণটা কীরকম হবে? ফয় হসন্তর মতো, মামগ্রতঃ পাতু, মামগ্রতঃ পাতু, মামকাঃ পাণ্ডবশ্চৈব। এরকম আমাদের খেয়াল রাখতে হবে বিসর্গের পরে আসলে কি আছে, এর উপর নির্ভর করে আমাদের উচ্চারণটা পরিবর্তন হবে। ক খ গেল, প ফ গেল, আর স থাকলে কি হবে? এটার উদাহরণ হচ্ছে শান্তি মন্ত্রের শেষে আমরা শান্তিশ, শান্তি, শান্তি বলি না, বিসর্গের পর তালব্যস্য থাকায় প্রথম শান্তি, বিসর্গের পর তালব্যস্য আছে, তাই বিসর্গের জায়গায় তালব্যস্য হসন্ত উচ্চারণ করতে হবে। উচ্চারণটা কি হবে? শান্তিশ। সেকেন্ডটাও তাই, বিসর্গের পর তালব্যস্য থাকায় উচ্চারণটা কী হবে? শান্তিশ। শেষটার ক্ষেত্রে বিসর্গের পর কিছুই নেই, তাই আমাদের উচ্চারণটা কী হবে? হয়ের মতো, পূর্ণ হয়ের মতো। আর যেহেতু বিসর্গর যার সাথে যুক্ত আছে, মানে শান্তি তয় নয় তয় সংযুক্ত, এর সাথে রস্যইকার আছে, আমার হয়ের সাথেও ওই কি বলে রস্যইকারটা উচ্চারণ করতে হবে, শান্তিহি, এরকম। আমরা যখন চ্যান্টিং করব তখন কিন্তু এই নিয়মগুলো মানতে হবে, কিন্তু আমরা যদি এমনি রিডিং পড়ি সেই ক্ষেত্রে আমরা চাইলে ওই ভেঙে ভেঙে বলতে পারি, ঠিক আছে? চ্যান্টিংয়ের ক্ষেত্রে এই নিয়মগুলো মানতে হবে, কারণ এখানে একটু কিছু বাধা আছে, কিছু জ্যোতির বিষয় আছে। আমরা যদি ভেঙে ভেঙে করতে যাই আমাদের জ্যোতি বেড়ে যাবে, তখন আমাদের যেই ছন্দ, প্রত্যেকটা অক্ষরের নির্দিষ্ট অক্ষরের জন্য নির্দিষ্ট ছন্দ নির্ধারণ করা আছে, তো ওই ছন্দে আর ওইটা থাকবে না, একটা অক্ষর বেড়ে যাওয়া মানে ওই ছন্দে আর থাকলো না, পরের ছন্দে চলে গেল। তো সেই জন্য আমাদের চ্যান্টিংয়ের ক্ষেত্রে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। এমনি নর্মালি আমি যদি রিডিং পড়ি সেই ক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বিসর্গর, মানে পরে যদি স্পেশাল সেক্টরগুলো ক খ প ফ আর 3টে স থাকে, সেই ক্ষেত্রে উচ্চারণ কেমন হবে। এবার বিসর্গর পরে যদি এই 7টা ব্যতীত কোনো ব্যঞ্জনবর্ণ থাকে, মানে গ ঘ ঙ, তারপর চ ছ জ ঝ, অন্য যে কোনো ব্যঞ্জনবর্ণ যদি থাকে, সেই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণটা হবে অর্ধ হয়ের মতো। অর্ধ হ বলতে মানে যদি ধরুন এই প্রথম উদাহরণ যেটা আছে ভক্তঃ কবচম, বিসর্গর পর ক না থেকে অন্য কোনো একটা অক্ষর আছে, ধরুন ন আছে, ভক্ত আর পরে দন্তন্য আছে, তো সেই ক্ষেত্রে আমার উচ্চারণটা কেমন হবে? ভক্তঃ ন, ভক্তঃ ন, এরকম। তখন কিন্তু আবার ভক্তঃ ন হবে না, উচ্চারণটা কী হবে? ভক্তঃ ন, অর্ধ হয়ের মতো। তীক্ষ্ণৈ, এটার পরে যদি খ না থেকে আমাদের অন্য কিছু থাকতো তখন হতো তীক্ষ্ণৈ, তীক্ষ্ণৈ, এরকম। মামগ্রতঃ, এরকম হতো, অর্ধ হতো আর কি। এই গেল বিসর্গের উচ্চারণ। পরে যেটা আসে, আচ্ছা, এই দন্তস্ব, মূর্ধন্যস্ব আর তালব্যস্য, এই 3টার উচ্চারণ তো আমি বুঝালাম, এরপরও 2-1টা উদাহরণ দেখুন। প্রথমটা কি আছে? ভয়ার্তা শরণম,
ভয়ার্তাশরণম। অনুস্বারের পর তালব্যস্য আছে, এই তালব্যস্যর উচ্চারণটা হচ্ছে বিসর্গের জায়গায় অর্ধ। ভয়ার্তাশ, তাস। মাতরস, দন্তস্য আছে, তাই মাতরস হচ্ছে। এখানে কিন্তু আর মাতরস হবে না, দন্তস্য, তাই দন্তেই উচ্চারণটা করতে হবে, মাতরস। তৃতীয়টা শতৈষ, শতৈষ এরকম। আচ্ছা, এই হলো আমাদের মূলত বিসর্গের উচ্চারণ। তারপর আসে যুক্তাক্ষর। বিসর্গের উচ্চারণ নিয়ে কিছু যদি জানার থাকে বা জিজ্ঞাসা থাকে বলতে পারেন, নয়তো আমরা ব্যঞ্জনবর্ণের যে যুক্তাক্ষরের উচ্চারণ সেখানে যাব। আচ্ছা, কেউ কিছু বলছেন না, ধরে নিচ্ছি বুঝতে পেরেছেন। তো এখানে যেটা আছে যুক্তাক্ষরের উচ্চারণ, যুক্তাক্ষরের ক্ষেত্রে কি হয় বিষয়টা, বাংলায় আমরা কি করি, যেমন ধরুন এই কালো যেই লেখাগুলো আছে তার মধ্যে দ্বিতীয় যেটা, এটাকে আমরা বাংলায় বলি সত্য, বা সবুজগুলোর যেই প্রথমটা স্মরণ এরকম বলি, বা এই প্রথম যেই নীলগুলো সেগুলোর প্রথমটাকে বলি রক্ষ, যোগ্য এরকম বলি, তাই না? কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এই রক্ষর ক্ষেত্রে কি হচ্ছে, যুক্তাক্ষরটা ভাঙলে আমরা কি পাই, কয় হসন্ত আর স, খ কিন্তু কোথাও পাই না। তারপর যোগ্য যেটাকে বলছি, এটা ভাঙলে পাচ্ছি বর্গীয় যে হসন্ত আর ঞ, কোথাও গ কিন্তু পাচ্ছি না। তারপর স্মরণ যে বলছি, এখানে একটা ম আছে, মটাকে আমরা কোনো পাত্তা দিচ্ছি না, স্কিপ করে চলে যাচ্ছি, শুধু স এর উচ্চারণটা করছি। তারপর সত্য, এখানে ত কিন্তু ডাবল নেই, একটাই আছে, ত এর পর একটা ইও ফলা আছে, কিন্তু আমরা কি বলছি, তকে ডাবল উচ্চারণ করছি, ইও এর জায়গায় আরেকটা ত এনে তকে দ্বিতীয় উচ্চারণ করছি, সত্য বলছি। তো এরকম করা যাবে না। সংস্কৃতে যুক্তাক্ষরের নিয়মটা হচ্ছে আপনার যেই অক্ষরগুলো, যেই দুই বা ততোধিক অক্ষর যুক্ত হয়ে মূলত ওই যুক্তাক্ষরটা গঠিত হয়েছে, আমাদের ওই দুই বা ততোধিক অক্ষরই ইন্ডিভিজুয়ালি উচ্চারণ করতে হবে, এক্সট্রা কিছু আমরা আনতেও পারবো না, কিছু বাদও দিতে পারবো না। এই প্রথম যেটা আছে সেখানে আমাদের ক আর স আছে, ক অর্ধেক স পূর্ণ, আমাদের ক অর্ধেক সম্পূর্ণ উচ্চারণ করতে হবে, আমরা ওই এক্সট্রা খ নিয়ে আসতে পারবো না, এখানে যেহেতু খ নেই আমরা খ বলতে পারবো না। রক্ষ, ক অর্ধেক, আমি কিন্তু রকস বলছি না, রক্ষ, ক আগে আছে তাই আমাদের কটা আগে বলতে হচ্ছে, রক্ষ, রক্ষ। ক্ষমা, ইয়ক্ষ এরকম। তারপর যেটা আছে বর্গীয় যুগ ঞ, এটার উচ্চারণটা কেমন, জ অর্ধেক ঞ পূর্ণ, তাহলে আমাদের জতে জাস্ট টাচ করে ঞটা পূর্ণ বলতে হবে, ইয়, যোগ্য বলা যাবে না, যোগ্য বলা যাবে না, গ নেই, গ এর কোনো অস্তিত্ব নেই, তাহলে গ আমরা এক্সট্রা এনে ঢুকাতে পারবো না, আমাদের অবশ্যই জ আর ঞকেই উচ্চারণ করতে হবে, উচ্চারণটা কি ইয় এরকম। আচ্ছা, তারপর জিয়ান, উইথ জিয়ান এরকম। আচ্ছা, থার্ড যেটা আছে সেটা আমি সবার শেষে বলবো, এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম জিনিস আছে, এটা একটু স্কিপ করে আমরা পরেরটায় যাই। পরের যেটা আছে এটা কি, মূর্ধন্য ষ ণ, দুটোই কিন্তু মূর্ধায় উচ্চারণ, দুটোর উচ্চারণ একটু খটমটে, আমাদের মানে বাংলার সাথে ম্যাচ করে না, তাই আমাদের একটু আয়ত্ত করতে সময় লাগবে। উচ্চারণটা কেমন হবে, শতে টাচ করে ন পূর্ণ উচ্চারণ, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ এরকম। না শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মূর্ধন্য, নয়, কৃষ্ণ বলা যাবে না, কৃষ্ণ, কৃষ্ণ এরকম। আচ্ছা, কালো যেগুলো আছে ইয় ফলা, ব ফলা, ত ফলা, এগুলো থাকলে আমরা কি করি, ওই যার সাথে যুক্ত আছে সেটা দ্বিত করে দিই, যেমন এই কি বলে, তয় বত যদি থাকে আমরা তকে একটু জোর দিয়ে তারপর বলি, তম এরকম বলি বাংলার ক্ষেত্রে। তারপর সেকেন্ড যেটা আছে এটাকে আগেই বললাম, সত্য বলি, সত্য, তকে ডাবল করে দিই। থার্ডটা তো আছেই ডাবল, তো এটাকে তো আমরা দত্তই বলি। তো তিনটাই কিন্তু একরকম হয়ে গেল।
এই তিনটেই যেটার সাথে যুক্ত আছে সেটা দ্বিত হয়ে গেল, তো এটা করা যাবে না। তয়ের নিচে ও আছে, তো আমাদের ওরকেই উচ্চারণ করতে হবে। তয়ের সাথে ইয় ফলা আছে, তো আমার ইয় ফলাকেই উচ্চারণ করতে হবে। ত যেখানে ডাবল আছে সেখানেই শুধুমাত্র আমরা তকে ডাবল উচ্চারণ করতে পারবো। ঠিক আছে, তো উচ্চারণগুলো কেমন হবে? ওই একই নিয়ম ফলো করতে হবে। ত অর্ধেক আর ও পূর্ণ, কি হবে? তুয়, তুয়, ত্বম, ত্বম। তারপর সেকেন্ডটা হচ্ছে সত্য, সত্য, ত যুগ ইয় তিয়া, সত্য, সত্য নয়, সত্য নয়, কি? সত্য, সত্য, ত্বম সত্য। থার্ডটা এটা ঠিক আছে, এটা দত্ত, এটা আবার দত্তীয়, দত্ত্ব ওরকম নয়, দত্ত, এটা দিতে হবে যেহেতু এটা ডাবল ত আছে। শুধু তয়ের ক্ষেত্রে নয়, যেমন ডাবল ক যদি থাকে সেই ক্ষেত্রে কী হবে? পাক্ক। আর যদি কয়ের সাথে ডাবল ক না থেকে, মানে দ্বিত ক না থেকে ইয় ফলা থাকতো সেই ক্ষেত্রে হতো পাক্কিয়। আর যদি ও থাকতো সেই ক্ষেত্রে তো পাক্কুয়, পাক্কুয়। মানে কতে জাস্ট টাচ ও এর পূর্ণ উচ্চারণ, কতে জাস্ট টাচ ইয় এর পূর্ণ উচ্চারণ, ক। আর থার্ডটা হচ্ছে কয়ের ডাবল উচ্চারণ। আর আরেকটা বিষয়, অনেকে এই ভুলটা করি, হচ্ছে সেকেন্ড যেই শব্দটা আছে সত্য, এটাকে নিয়ে কি করি? তয়ের পরে ইয় আছে, উচ্চারণটা হওয়া উচিত তিয়, কিন্তু তয়ের সাথে যে ইয়টা আছে, ইয়ের যে ইটা, এটা তয়ের আগে নিয়ে আসি। মানে ইয়টা যার সাথে যুক্ত আছে তার আগে ইয়ের ইটা নিয়ে আসি। উচ্চারণটা তখন কেমন হয়ে যায়? সত্য, সৈত্য, এরকম। সৈত্য নয়, সৈত্য বলতে কিছু নাই, দন্তস্বর পরে ই নাই, দন্তস্বর পরে ত আছে, তো আমাকে তটাই উচ্চারণ করতে হবে, ই উচ্চারণ করলে কিন্তু হবে না। দন্তস্বর পর ত, সৎ, তারপর ইয়, সত্য। এখানে ত আর ইয়কে আবার আলাদা করে ফেললে হবে না, খুব দ্রুত উচ্চারণ করতে হবে যেহেতু দীর্ঘস্বর নেই। সত্য, সত্য, এরকম। আচ্ছা, তারপর সবুজ যেগুলো, এগুলোর ক্ষেত্রে কি করি? একটা অক্ষর বাদ দিয়ে চলে যাই। আগেই বললাম যে স্মরণ বলি, স্মৃতি বলি। ম যে আছে, ময়ের কোনো খবরই থাকে না, এটা করা যাবে না। দন্তস্ব অর্ধেক আছে, তো দন্তস্ব আমরা জাস্ট টাচ করে ময়ের পূর্ণ উচ্চারণ করতে হবে। কি হবে? স্ম, স্ম, স্মরণ, স্মরণ। এটা কিন্তু স্মরণ বলা যাবে না, কারণ নয়ের নিচে হসন্ত নেই। হসন্ত থাকলে অটা বাদ যেত, হসন্ত নেই মানে অটা বাদ যায়নি। আমাদের নয়ের পূর্ণ উচ্চারণ করতে হবে, স্মরণ, স্মরণ, এরকম। আর লাস্ট যেটা আছে সেটাই আমরা কি বলি বাংলায়? তস্যা, তস্যা বলি। তস্যা বলা যাবে না, দন্তস্বর স, এর সাথে ইও আছে, তস্য, এর সাথে আকার তস্যা। এরপর বিসর্গের জায়গায় পূর্ণ হ আসবে যেহেতু পরে কিছু নেই। আর আরেকটা নিয়ম পড়েছিলাম না, যে বিসর্গর পরে কিছু না থাকলে, বিসর্গ যার সাথে যুক্ত আছে মানে দন্তস্ব, তার সাথে যে কারটা যুক্ত আছে আকার, সেটা হয়ের সাথে যুক্ত করতে হবে, তা সিয়াহা এরকম হবে। ওই নিয়মে কিন্তু এরকম ছিল না যে এই যে বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে যদি কোনো ফলা থাকে সেই ফলাটাও যোগ করতে হবে। তো ইয় ফলা কিন্তু ফলা, ইয় ফলা কার নয়, তো ইয় ফলা যোগ করা যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। রি ফলা কিন্তু ফলা, কার নয়, তো রি ফলাও যোগ করা যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে উচ্চারণটা কী হবে? তাসিয়াহা, তাসিয়াহা, তস্যা বলবেন না, তাসিয়াহা। ওকে, এবার যেটা বাদ দিয়ে গেছিলাম সেটাই আসি। এগুলো তো সব সাধারণ নিয়ম ছিল, এটা একটু ব্যতিক্রম। হয়ের সাথে যদি কোনো অনুনাসিক ধ্বনি যুক্ত হয়, অনুনাসিক ধ্বনি কোনগুলো পড়েছিলাম? ওই ক, চ, ট, ত, প, এই পাঁচটার যে বর্গ, ওই বর্গের যে পঞ্চম অক্ষরগুলো মানে ঙ, ইয়া, না, না আর হচ্ছে ম, এই পাঁচটা, এদেরকে অনুনাসিক ধ্বনি বলা হয় বা নাসিক্য বর্ণ বলা হয়। তা এরা যদি আমার হয়ের সাথে যুক্ত হয় সেই ক্ষেত্রে আমাদের অনুনাসিক ধ্বনিটা আগে উচ্চারণ হবে, হটা পূর্ণ উচ্চারণ হবে পরে। ঠিক আছে? কীরকম? যেমন আমাদের এতক্ষণ যেগুলো পড়ছিলাম, রক্ষ, ইয়ঞ্চিয়া, রক্ষের কটা আগে আছে, শটা পরে আছে। তো ক আমাদের যেহেতু আগে আছে, আমরা কিন্তু আগে ক বলছি, রক স, তারপর স বলছি, কিন্তু এখানে কি হবে? হওয়া উচিত ছিল হ আগে আছে, ম পরে আছে, হওয়া উচিত ছিল ব্রহ্ম, কিন্তু হবে ব্রহ্ম, ব্রহ্ম, ম আগে হ পরে।
শুধুমাত্র অনুনাসিক ধ্বনির ক্ষেত্রে এই যে নিয়মটা এটা প্রয়োগ হবে, এটা একটু মনে রাখবেন। অনুনাসিক ধ্বনির বাইরে যদি কিছু থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আর প্রয়োগ হবে না। যেমন জিহ্বা, জিহ্বা, এখানে হয়ের সাথে যে ওটা যুক্ত আছে, ও কিন্তু অনুনাসিক নয়, বর্গীয় অনুনাসিক নয়। ক চ ট ত পয়ের অনুনাসিক ধ্বনি কিন্তু এই ও নয়। তাই আমরা এই ক্ষেত্রে যদি ও আগে হ পরে নিয়ে যাই, জিউ হা এরকম বলি, উচ্চারণ ভুল হবে। শুধুমাত্র অনুনাসিক ধ্বনির ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য। কি, হয়ের সাথে যদি কোনো অনুনাসিক ধ্বনি যুক্ত থাকে, অনুনাসিক ধ্বনিটা আগে চলে আসবে, হটা পরে চলে যাবে। উদাহরণ আরও দিই, বুঝতে পারবেন। ব্রহ্ম, ব্রাহ্মণ বাড়িয়া, তারপর ব্রাহ্মণা, তারপর আর কি আছে, বনহি, এখানে হ যুগ দন্তন্য। তো নটা হচ্ছে আমাদের অনুনাসিক ধ্বনি, তাই নটা আমাদের কি করতে হচ্ছে, আগে উচ্চারণ করতে হচ্ছে, পরে হটা নিয়ে যেতে হচ্ছে, বনহি। এখানে কিন্তু বাহনি হচ্ছে না, বনহি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমাদের যুক্ত বর্ণগুলোর উচ্চারণ করতে হয়। তারপর আসে হচ্ছে অবগ্রহের উচ্চারণ। এর আগে আমাকে একটু বলুন যে যুক্তাক্ষর নিয়ে কোনো জিজ্ঞাসা আছে কি না। জিজ্ঞাসা থাকলে একটু বলুন, নয়তো আমরা অবগ্রহের উচ্চারণে যাব। ওকে, কেউ কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি কোনো অসুবিধা নেই। অবগ্রহের উচ্চারণটা কেমন, মানে এই ছোট্ট হয়ের মতো যে অক্ষরটা, এটাকে বলা হয় লুপ্ত অ বা অবগ্রহ। এটা দেখতে অনেকটা হয়তো হয়ের মতো, কিন্তু একটু কমন সেন্স যদি কাজে লাগাই তাহলে দেখবেন হ কিন্তু পূর্ণ মাত্রার একটা অক্ষর, আর হ একটু নিচ থেকে লেখা হয় না, সবসময় মাত্রা যেখানে শুরু হয় সেখান থেকেই লেখা হয়। তাই হ যদি হয় তাহলে অবশ্যই নিচ থেকে লেখা হবে না, একদম পূর্ণ মাত্রা থাকবে, এবং যেই স্থান থেকে অন্যান্য অক্ষরগুলো শুরু হয়েছে সেই স্থান থেকেই হটা শুরু হবে। ওই একই পৃষ্ঠার যদি আপনি অন্য হ, নিশ্চয়ই থাকবে, একটা পৃষ্ঠায় একটা হ তো অবশ্যই খুঁজে পাওয়া যাবে, বা ওই পৃষ্ঠায় না পাওয়া গেলে আশপাশের পৃষ্ঠায় পাবেন। আরেকটা হ বের করে আপনি যদি মিলিয়ে দেখেন তাহলে এর সাথে কিন্তু ওই হয়ের কোনো মিল পাবেন না। অবশ্যই আপনার চোখে ওই পার্থক্যটা ধরা পড়বে, কারণ পার্থক্য ছোটোখাটো নয়, বড় পার্থক্যই। এই যে হবে, উচ্চারণ হবের যে হটা সৌপি, এখানে যে হয়ের মতো দেখতে একটা, আপনি কিন্তু দেখলেই বুঝতে পারার কথা এইটা আর ওটা এক নয়, ঠিক আছে। তো এটা আর ওটা গুলিয়ে ফেললে হবে না, একে হ উচ্চারণ করা যাবে না। অনেকেই সো হপি নমস্কারহ এরকম বলে, এরকম বলা যাবে না। আবার এটাকে অ বলা যাবে না, এর নাম লুপ্ত অ, মানে অটা লুকায়িত আছে। লুকায়িত আছে মানে আপনি প্রকাশ্যে আনতে পারবেন না, আপনি এটা ভেঙে সো ওপি বলতে পারবেন না, রাজা অভূত বলা যাবে না, দৃষ্ট দোষহ ওপি বলা যাবে না। তো লুপ্ত আছে মানে লুকানোই থাকতে হবে আপনার। এই ক্ষেত্রে কি হয় তাহলে, এর উচ্চারণটা কি হবে, এর নির্ধারিত উচ্চারণই, তবে এটা ব্যবহার করে হচ্ছে আপনার প্রভাবকের মতো। আপনারা যারা বিজ্ঞান বিভাগের আছেন তারা অবশ্যই প্রভাবক সম্পর্কে জানেন, যে প্রভাবক নিজে কিন্তু পরিবর্তন হয় না, অন্যকে প্রভাবিত করে পরিবর্তন হতে। তো এই ক্ষেত্রে আমাদের লুপ্ত অ বা অবগ্রহটাও অনেকটা ওরকম ব্যবহার করে আর কি। কীরকম, এর নিজের তো উচ্চারণ নেই, কিন্তু এটা আগের যেই অক্ষর, এর আগের যে অক্ষরটা সেটার একটা মাত্রা বাড়িয়ে দেয়। এটা মূলত লুপ্ত এর আগে দীর্ঘস্বরই যুক্ত থাকে, তো দীর্ঘস্বরটাকে আরও এক মাত্রা বাড়িয়ে দেয়। আমরা পড়েছিলাম না শুরুতে যে হ্রস্বস্বর এক মাত্রা, দীর্ঘস্বর 2 মাত্রায় উচ্চারণ করতে হয়, 1:2 অনুপাতে করতে হয়। তো আরও এক মাত্রা বাড়িয়ে দিল মানে 3 মাত্রায় চলে গেল। যখন 3 মাত্রায় চলে গেল তখন ওটা নিশ্চয়ই আর দীর্ঘ থাকলো না। তো দীর্ঘ থাকলো না মানে আরেকটা ভাগ চলে এলো। বলেছিলাম যে আরেকটা ভাগ আছে, বিশেষ ভাগ। এই বিশেষ ভাগটা হচ্ছে প্লুত উচ্চারণ। তাহলে আমরা উচ্চারণে কয় ধরনের উচ্চারণ পাচ্ছি, দীর্ঘ, হ্রস্ব, আর আরেকটা কি, প্লুত। অবগ্রহ থাকলে আগের অক্ষরটা এক মাত্রা বেড়ে 3 মাত্রা হয়ে যায় এবং এর উচ্চারণটা হয় দীর্ঘ থেকেও বেশি। তো দীর্ঘ থেকেও বেশি ওই উচ্চারণটাকে বলা হয় প্লুত উচ্চারণ, ঠিক আছে। যেমন
দন্ত সৌকার লুপ্ত অ পয় রস্যইকার, প্রথম যে উদাহরণটা আছে। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, ওকার তো আমাদের দীর্ঘস্বর এমনিতেই বেশি করতে হবে, তো বেশি করতে হবে, কিন্তু বেশি করলে যতটা করতাম তার থেকেও বেশি করতে হবে। উচ্চারণটা কেমন হবে, সোপি, সোপি। সেকেন্ডটা দিয়ে আমরা ভালো বুঝতে পারবো। দেখুন রা যা ভূত তিনটেই দীর্ঘস্বর আছে, কিন্তু যাতে আমাদের বেশি সময় নিতে হবে, দীর্ঘ থেকেও বেশি নিতে হবে, যেহেতু পরে লুপ্ত আছে। রাতে যাতে সেম সময় দিলে কিন্তু ভুল হয়ে যাবে, রাতে আর ভূতে আমাদের সেম সময় হবে, কিন্তু রাতে আর যাতে বা যাতে আর ভূতে এক সময় দেয়া যাবে না। কীরকম হবে উচ্চারণটা, রাজা ভূত, রাজা ভূত, এরকম। থার্ডটা কি, দৃষ্ট দোষেপি, দৃষ্ট দোষেপি। দো আর সে দীর্ঘ, কিন্তু পরে অবগ্রহ থাকায় সেটা হচ্ছে প্লুত হয়ে গেছে, তাই দো থেকে সেতে আমাদের বেশি সময় দিতে হবে। দৃষ্ট দোষেপি, এরকম। এই হলো আমাদের লুপ্ত অয়ের ব্যবহার। এটাকে আমরা আর কেউ হ বলবো না, সো হপি, রাজা হো ভূত, দৃষ্ট দোষে হপি, এরকম কেউ বলবো না। এটা হচ্ছে আমরা যা বললাম যে আগের অক্ষরটাকে একমাত্রা বাড়িয়ে আমাদের মানে প্লুত উচ্চারণ করতে হবে। এই গেল আমাদের অবগ্রহের উচ্চারণ। আর আমাদের এর মাধ্যমে উচ্চারণের বিষয়টা শেষ। আর একটু সময় নেব আমি, আর একটু সময় কি আমি নিতে পারবো? অলরেডি আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, তো আর একটু সময় কি নিতে পারবো? তাহলে আমি একটু ছন্দের বিষয়েও বলতাম। বলুন দিদি। আচ্ছা, ঠিক আছে। আমরা যেহেতু আমাদের মানে যে পাঠচক্রটা, এটার কেন্দ্রবিন্দু হচ্ছে গীতা, তো গীতায় আমাদের আমরা যখন চ্যান্টিং করব, তখন আমরা নিজের ইচ্ছা মতো কিন্তু ভাঙতে পারবো না, যেখানে খুশি সেখানে শ্বাস গ্রহণ। এমনি পড়ার ক্ষেত্রে হচ্ছে আমরা থামতে পারবো, শ্বাস নিতে পারবো। ধরুন আমি একটা শ্লোক যদি নিই, প্রথম যে শ্লোকটা 2য় অধ্যায়ের কি আছে, তন তথা কৃপয়াविष्टमश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदौ वाक्यमुवाच মধুসূদনः। এই পুরোটা আমি থামবো, মানে এমনি এখন যেভাবে পড়লাম, রিডিং পড়লাম, সেভাবে যদি পড়ি, তন তথা কৃপয়াविष्टम অশ্রুপূর্ণাকুলেক্ষণম, তো এভাবে যদি পড়ি, সেই ক্ষেত্রে বোঝার জন্য আমরা যেখানে খুশি ভেঙে শ্বাস গ্রহণ করে পড়তে পারবো। কিন্তু যখনই চ্যান্টিং করব, যখনই একটা ছন্দে ফেলে সুর করে পাঠ করব, তখন আমাদের অবশ্যই কিছু রোল মেনটেন করতে হবে, অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। নিজের ইচ্ছা মতো মোটেই ভাঙা যাবে না, ঠিক আছে? কীরকম কি, আমাদের অক্ষর গণনা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমি একটু বলি, অক্ষর গণনা উপর নির্ভর করে, বা কয়টা অক্ষর আছে আমাদের একটা শ্লোকে, একটা শ্লোকের প্রথম লাইনে বা একটা লাইনে, তার উপর নির্ভর করে ওই শ্লোকটা আমি কোথায় থামতে পারবো, কোথায় শ্বাস গ্রহণ করতে পারবো। তো যেহেতু এর উপর অনেক কিছু নির্ভর করে, তাই আমাদের অক্ষর গণনা সম্পর্কে জানতে হবে। অক্ষর যখন আমরা গণনা করব, তখন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, হসন্তযুক্ত অক্ষর, মানে কয় হসন্ত, ক্ষয় হসন্ত, ময় হসন্ত, এগুলো অক্ষর হিসেবে বিবেচিত হবে না। শুধুমাত্র পূর্ণ অক্ষরগুলো, মানে ত, থ, দ, ধ, অ, আ, ই, এই পূর্ণ অক্ষরগুলোই কেবলমাত্র আমাদের অক্ষর হিসেবে বিবেচনা করতে হবে। রেফ, দীর্ঘ উকার, আকার, ফলা, ইয় ফলা, এগুলো কিছুই কিন্তু আমরা অক্ষর হিসেবে বিবেচনা করব না। তো এগুলো বাদ দিয়ে যতটা অক্ষর থাকবে, সেটাই আমাদের প্রত্যেকটা চরণের অক্ষর সংখ্যা। যেমন গীতায় কিন্তু মূল যেই গীতা, মানে প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায় অবধি অনুষ্টুপ আর ত্রিষ্টুপ ছন্দ আছে, মানে বেশিরভাগ অনুষ্টুপ ছন্দ, বাকিগুলো হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে আপনারা যদি গুণে দেখেন, গীতার প্রথম মানে 2য় অধ্যায়ের প্রথম শ্লোকটাই যদি নেন, আমি একটু গুণে দেখাই। ধরুন কি আছে, ত অনুস্বার তো বিবেচিত হবে না, অনুস্বারটা তয়ের সাথে আছে, এটা তয়ের সাথেই থাকবে। ত অনুস্বার, এটা নিয়ে একটা অক্ষর। তারপর তথায়ের ত, এটা একটা অক্ষর। আকার বিবেচিত হবে না, তাই আকারটা থয়ের সাথে চলে যাবে, থয় আকার, এটা একটা অক্ষর।
কয় রিকার, রিফলা, রিফলাটা আমাদের অক্ষর হিসেবে বিবেচনা হবে না, তো কয়ের সাথে চলে যাবে। কয় রিকার একটা অক্ষর, প একটা অক্ষর, ইয় আকার একটা অক্ষর, ও ইকার একটা অক্ষর, তারপর মূর্ধন্য ষ ট এটা একটা অক্ষর, ম এটা একটা অক্ষর, তালব্যস্য এর সাথে রফলা আছে, উকার আছে। রফলা উকার আলাদা অক্ষর হিসেবে বিবেচনা হয় না, যেহেতু এগুলো পূর্ণ নয়, তাই এই তিনটা মিলে একটা অক্ষর। পয় দীর্ঘ উকার এটা একটা অক্ষর, রেফও বিবেচিত হয় না, তাই রেফ মূর্ধন্য আকার, এই তিনটা মিলে একটা অক্ষর। কয় রস্য উকার মিলে একটা অক্ষর, লয় একার, ক্ষীয় মূর্ধন্য, এই হলো আমাদের 16 অক্ষর। আর শেষের যে ময় হসন্তটা, এটার শেষে হসন্ত আছে, তাই এটা আমাদের পূর্ণ অক্ষর নয়, তাই এটাও অক্ষর হিসেবে বিবেচনা হবে না। তাহলে মোট আমাদের 16টা অক্ষর হলো এই লাইনে। তো আমাদের 16 অক্ষর যদি থাকে তাহলে এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। তাই আমরা এটা নির্ধারণ করতে পারলাম, যেহেতু প্রতিটা লাইনে 16 অক্ষর আছে, আপনি দ্বিতীয় লাইনটাও যদি এভাবে গণনা করেন দেখবেন 16টাই অক্ষর পাবেন। তো এই শ্লোকটায় যেহেতু আমাদের 16টা করে অক্ষর আছে, তাই এটা আমাদের অনুষ্টুপ ছন্দ। এখন অনুষ্টুপ ছন্দ যখন আমরা নির্ধারণ করে ফেললাম, তখন আমরা দেখব অনুষ্টুপ ছন্দের নিয়ম কি, কোথায় আমরা জ্যোতি দিব। এই যে এখানে লিখে দিয়েছি যে প্রতিটি চরণে 8টি করে অক্ষর মিলে একটা পাদ হবে। হ্যাঁ, প্রতিটা চরণে তো 16টা অক্ষর থাকে, তাই না? প্রতি 8টা অক্ষর মিলে একটা পাদ, তাহলে প্রতিটা চরণে কয়টা পাদ পাই? 8 দুগুণা 16, 2টা পাদ পাচ্ছি। তো 2টা পাদের প্রথম পাদটা একবারে বলতে হবে, দ্বিতীয় পাদটা আবার একশ্বাসে বলতে হবে। প্রথম পাদটায় যখন আমরা একশ্বাসে উচ্চারণ করে ফেলবো, তারপর আমরা শ্বাস গ্রহণ করতে পারবো এবং চাইলে সন্ধি বিচ্ছেদ করতে পারবো। এর আগেও না এবং পরেও না। পরে কখন গিয়ে করতে পারবো? পরের পাদটা আবার যখন শেষ হবে তখন আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো বা শ্বাস গ্রহণ করতে পারবো। যেমন প্রথম লাইনটা কি আছে? তন তথা কৃপয়া বিষ্ট, স্টতে এসে আমাদের 8 অক্ষর হচ্ছে, এখানে এসে আমাদের একটা পাদ হচ্ছে। তো এখানে যেহেতু পরের অংশটা এই মিলে একটাই শব্দ, তাই আমাদের অবশ্যই এখানে সন্ধি বিচ্ছেদ করতে হবে যদি শ্বাস গ্রহণ করতে হয়। তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কৃপয়া উইষ্টম আর অশ্রুপূর্ণা কুলেক্ষণম আলাদা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এই স্টতে এসে হচ্ছে সন্ধি বিচ্ছেদটা করতে পারবো বা শ্বাসটা গ্রহণ করতে পারবো। তো কোথায় শ্বাসটা গ্রহণ করব, তার জন্য অবশ্যই আমাদের ছন্দ নির্ধারণ করতে হবে। আর ছন্দ নির্ধারণ করতে হলে অবশ্যই আমাদের অক্ষর গণনটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো অনুষ্টুপ গেল, আরেকটা কি থাকে? ত্রিষ্টুপ ছন্দ। ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে প্রতি চরণে হচ্ছে 22টা করে অক্ষর থাকে, আর 22টা অক্ষরের ভিতরে প্রতি 11টা মিলে এক একটা পাদ হয়। তো আমরা এখন যে অক্ষরটা গণনা করলাম সেভাবে আমরা গণনা করে প্রতি 11টা আমাদের একশ্বাসে উচ্চারণ করতে হবে। এখানে ত্রিষ্টুপ ছন্দের এটা দেখবেন যে প্রতি চরণে 22টি অক্ষর থাকে, এতে প্রতি 11তম বর্ণের অন্তে জ্যোতি থাকে। প্রতি 11টা অক্ষর আমাদের একশ্বাসে বলতে হয়, তারপর আমরা চাইলে শ্বাস গ্রহণ করতে পারি অথবা সন্ধি বিচ্ছেদ করতে পারি। আর আমরা যদি পারি একশ্বাসে বলতে, তাহলে অবশ্যই অসুবিধা নেই, আপনি একশ্বাসে বলতে পারেন। কিন্তু শ্বাস যদি গ্রহণ করতে হয় বা সন্ধি যদি বিচ্ছেদ করতে হয়, অবশ্যই এই নিয়মটা মানতে হবে। অক্ষর গণনা করে নির্ধারণ করতে হবে যে আপনি কোথায় থামবেন বা কোথায় শ্বাস গ্রহণ করতে পারবেন। গীতার ভেতরে কিন্তু এই 2টা ছন্দের বাইরে আর নেই। আরেকটা ছন্দ আমরা পাই হচ্ছে গীতার যেই আছে ধ্যান আছে, সেখানে পাই। গীতার ধ্যানে যেই এক্সট্রা ছন্দটা পাই সেটা হচ্ছে শার্দূলে বিক্রীডিত ছন্দ। আপনি প্রথম যেই ধ্যানটা সেটা দেখবেন, আপনি গণনা করে দেখবেন যে প্রতি চরণে হচ্ছে 19টা করে অক্ষর আছে। তো এই ক্ষেত্রে প্রথম 12টা অক্ষর আমরা একশ্বাসে উচ্চারণ করব, পরের 7টা অক্ষর আবার একশ্বাসে উচ্চারণ করব। এভাবে প্রতি লাইনে রিপিট করতে থাকবো। প্রথম 12টা একশ্বাসে, পরের 7টা আবার একশ্বাসে। আপনি যদি একটু ধ্যানটা খুলেন তাহলে আমি বোঝাতে পারতাম। এখানে প্রথম লাইনে হচ্ছে আপনার ভগবতাতে গিয়ে আমাদের প্রথম 12 অক্ষর হচ্ছে। তো পার্থায় প্রতিবোধিতম ভগবতা, এতটুকু অবশ্যই আমাদের একশ্বাসে উচ্চারণ করতে হবে। মাঝখানে কোথাও থামা যাবে না, কোথাও বিরতি দেওয়া যাবে না বা কোথাও শ্বাস গ্রহণও করা যাবে না, সন্ধিও বিচ্ছেদ করা যাবে না। পরের যেই 7টা অক্ষর নারায়ণেন স্বয়ং, এই অংশটা আবার একশ্বাসে উচ্চারণ করতে হবে।
সেকেন্ড লাইনে মুনি না, নাতে গিয়ে আমাদের হচ্ছে 12 অক্ষর হচ্ছে, তো এতটুকু একশ্বাসে বলতে হবে, ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা, এতটুকু একশ্বাসে বলতে হবে। মধ্যে মহাভারতম, এটা আবার আলাদা করে। তো এভাবে প্রতি লাইনে হচ্ছে 12/7 রিপিট হবে। এই প্রথম ধ্যানটা হচ্ছে শার্দূল বিক্রীড়িত ছন্দ, তারপর সপ্তম ধ্যানটা, এটাও ষষ্ঠ, সপ্তম আর নবম, এই তিনটাও হচ্ছে শার্দূল বিক্রীড়িত ছন্দ। তো এই তিনটা হচ্ছে আপনারা এই নিয়মটা মানবেন, 12 আর 7, মানে জ্যোতির ক্ষেত্রে। আচ্ছা, জ্যোতি কি সেটা তো আমি মানে ডিটেলসে বললাম না। ওই আমরা যেটা করি না, যে শ্বাস গ্রহণ করি, যেখানে সেখানে যদি আমরা থামি, তাহলে আমাদের যে শ্রুতি মাধুর্যতা সেটা তো হচ্ছে নষ্ট হয়ে যাবে, তাই না? আমি যদি এটাকে একটু আগে যেটা কর্মণি বাধিকা রহতে মা ফলেষু কদাচন এভাবে উচ্চারণ করি, এটা তো সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাই আমাদের যেই মুনি ঋষিরা, আচার্যরা, তারা নির্ধারণ করে দিয়েছেন যে আমরা কোথায় থামব, কোথায় থামলে আমাদের শ্রুতি মাধুর্যতাটা বজায় থাকে, সেটা মুনি ঋষিরা নির্ধারণ করে দিয়েছেন। ওই যে থামার নিয়ম বা থামার স্থান, ওটাকেই বলা হয় হচ্ছে জ্যোতি। তো এই জ্যোতির নিয়মই আমরা এতক্ষণ পড়লাম। আচ্ছা, অনুষ্টুপ, শার্দূল বিক্রীড়িত, ত্রিষ্টুপ, তিনটাই আমরা বলে ফেললাম। এই তিনটা ছন্দ নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমাদের আজকে শেষ জিনিস যেটা, সেটা একটু বলবো। আচ্ছা, কেউ কিছু বলছেন না? আচ্ছা, শেষ যেটা, আচ্ছা আরেকটা কথা বলি, আপনারা যে কোনো সুরেই গীতা পাঠ করতে পারেন, যে কোনো সুর নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তবে এই যে নিয়মগুলো বললাম, যে ত্রিষ্টুপের ক্ষেত্রে 11টা করে, অনুষ্টুপের ক্ষেত্রে হচ্ছে 8টা করে, এবং শার্দূল বিক্রীড়িতর ক্ষেত্রে প্রথম 12 তারপর 7, এই নিয়মটা কিন্তু ভাঙা যাবে না। এই নিয়ম বজায় রেখে প্লাস দীর্ঘস্বর রসস্বর মেনটেন করে পৃথিবীর যে কোনো সুরে আপনি পড়তে পারবেন। সুরের কিন্তু কোনো মানে সুরটা শুধুমাত্র শুনতে ভালো লাগার জন্য করা, কিন্তু মূলত এই নিয়মগুলো কিন্তু মানতে হবে আপনাকে অবশ্যই। এই নিয়ম লঙ্ঘন করে, যেই নিয়মগুলো এতক্ষণ ধরে আমরা বললাম, চর্চা করলাম, এই নিয়মগুলোর একটা লঙ্ঘন করলে ওই সুরটা আমরা অনুসরণ করতে পারবো না, অবশ্যই বর্জন করতে হবে, কারণ নিয়মগুলো মেনটেন করা বাধ্যতামূলক। আচ্ছা, এটা একটু মনে রাখবেন। আর হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা, কেউ আনমিউট করেছিল বোধহয়, অন্য কারণে হবে হয়তো। যাই হোক, শেষ যেই ধাপটা অনেকভাবে অনেকে হচ্ছে অনুসরণ করে, এটা বৈচিত্র্যতা আছে, অনেকে অনেকভাবে অনুসরণ করে। আমি যেভাবে অনুসরণ করি, মানে স্টার্টিংটা যেই ধাপগুলো অনুসরণ করি, সেটা আমি হচ্ছে একটু বলে দিচ্ছি, আপনারা চাইলে সেই ধাপগুলো অনুসরণ করতে পারেন। ওই গীতার যেই ধ্যান, এটা তো শুরুতে পড়তে হবে অবশ্যই। গীতার ধ্যানের ক্ষেত্রে একটা ভুল আছে, অনেকেই যেটা করে, আমি এটা একটু বলে দিই, যেহেতু এটা আমার কানে অনেক লাগে। দেখুন, বাংলার ক্ষেত্রে যদি আমরা বাংলা মানে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে ফেলি, বা সাধুচলিত মিলিয়ে ফেলি, আমাদের তো ব্যাকরণে একটা টার্মই আছে না, গুরুচণ্ডালী দোষ বলে না একটা, তো সাধুচলিত যদি মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু ভাষার সৌন্দর্য থাকে না। তো ঠিক তেমনই আমরা যদি একটা ভাষার সাথে আরেকটা ভাষা মিলিয়ে মিক্স করে কিছু একটা করি, তাহলে কিন্তু ভালো লাগে না, বা শুনতে এটা কটু, ভালো লাগে না। তো এটা করা যাবে না। আমরা গীতার ধ্যান যখন পড়ি, তখন অনেকেই বলে অথ গীতার ধ্যানম, অথ গীতার শব্দটা বাংলা, অথ আর ধ্যানম এটা হচ্ছে সংস্কৃত, তো বাংলা সংস্কৃত মিক্স হয়ে গেল, ওটা করা যাবে না। অথ গীতা ধ্যানম বলতে হবে, বা গীতায়াহা ধ্যানম বলতে হবে, অথ গীতায়াহা ধ্যানম এরকম, অথবা অথ গীতা ধ্যানম, রটা বলা যাবে না, সন্ধি করে গীতা ধ্যানম অথবা গীতায়াহা ধ্যানম, যে কোনো একটা, বা বাংলায় বলবেন যে এখন আমি গীতার ধ্যান পাঠ করছি, এরকম হয় বাংলা নয় সংস্কৃত, যে কোনো একটা অনুসরণ করবেন, গীতার ধ্যানম বলবেন না।
শুনতে খুব খারাপ লাগে, শুনতে কানে এটা খুব বাজে। যাই হোক, আর আমি যেই ধাপগুলো অনুসরণ করি, আমি প্রথমেই যেই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি, মানে ওম শ্রী পরমাত্মনে নমঃ এটা বলি। অনেকে ওম শ্রী শ্রী বাসুদেবায় নমঃ বলে, একটা বললেই হবে। আমি ওম শ্রী পরমাত্মনে নমঃ বলি। তারপর যেই গ্রন্থটা পড়ব সেই গ্রন্থটার উল্লেখ করতে হয়। অথো শ্রীমদ্ ভগবদ গীতা, চণ্ডী পড়লে অথো শ্রী শ্রী চণ্ডিকা, এভাবে যেই গ্রন্থটা পড়ব সেটা উল্লেখ করতে হয়। তারপর ওই গ্রন্থের কততম অধ্যায় পড়ব সেটা উল্লেখ করতে হবে। প্রথম অধ্যায় হলে প্রথমোধ্যায়ঃ, দ্বিতীয় অধ্যায় হলে দ্বিতীয়োধ্যায়ঃ, অষ্টাদশ অধ্যায় হলে অষ্টাদশোধ্যায়ঃ। সন্ধি করে না করলে, যদি আমি ভেঙে বলি তাহলে প্রথমঃ অধ্যায়ঃ, দ্বিতীয়ঃ অধ্যায়ঃ এভাবে বলতে হবে, তৃতীয়ঃ অধ্যায়ঃ এভাবে বলবো। তারপর বলতে হবে ওই অধ্যায়ের যেই শ্লোকটা বলবো বা যেই মন্ত্রটা বলবো। চণ্ডী হলে তো মন্ত্র আর গীতা হলে শ্লোক। তো যেই মন্ত্র বা যেই শ্লোকটা বলবো সেই শ্লোকটা কে বলেছেন সেটা উল্লেখ করতে হবে। সঞ্জয় উবাচ, অর্জুন উবাচ, মার্কণ্ডেয় উবাচ, এভাবে যে বলেছে তার নামটা উল্লেখ করতে হবে। তারপর মূল শ্লোকে যাব, সর্বশেষে হচ্ছে শান্তি দিয়ে শেষ করব। আর গীতা পড়লে তো শ্রীকৃষ্ণার্পণমস্তু, কিংবা আপনার আরাধ্যের চরণে সমর্পণ করতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কার চরণে সমর্পণ করবেন। গীতার ক্ষেত্রে সাধারণত শ্রীকৃষ্ণার্পণমস্তুই আমরা বলি। তো এই ধাপগুলো অনুসরণ করি আর কি আমি। তো চাইলে আপনারাও এটা অনুসরণ করতে পারেন সংক্ষেপের মধ্যে। কোথাও যদি পাঠ করতে বলা হয় আপনাদেরকে যে কোনো অনুষ্ঠানে, এটা খুব সংক্ষেপে লেখা আছে, আপনারা চাইলে এটা অনুসরণ করতে পারেন। তো আজকে 1 ঘন্টা যদিও আমাকে দেওয়া হয়েছিল, আমি অনেকটা সময় নিয়েছি। তো এই অল্প সময়ের মধ্যে এতটুকুই মনে হচ্ছে অনেক বেশি বলে ফেলেছি। দিদি আপনাকে ধন্যবাদ, আজকে এই অবধি থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শান্তি দিয়ে শেষ করছি। আপনারাও চাইলে মিউট অবস্থায়। আমরা কি পরবর্তী দিনে আপনাকে পেতে পারি, পরবর্তী কোনো দিনে? দাদা এই সময়টা না আমার অন্য ক্লাস থাকে, তো আপনি যদি আগে থেকে বলে রাখেন আমি আজকের মতো অন্য কাউকে মানে ক্লাসটা দিয়ে আসতে পারবো, কিন্তু রেগুলার মনে হয় আমি আসতে ক্লাসটা পারবো না। অত্যন্ত ভালো লাগছে বুঝছেন। আর এটা তো সংস্কৃত একটা জটিল বিষয়, এটা শিখতে একটু সময় লাগবে, আমাদেরও চর্চা করতে হবে সাথে, মানে কোনো জিজ্ঞাসা থাকলে পরবর্তীতে। আর এরপর হচ্ছে আপনি যে কোনো দিনে ক্লাস নিতে পারেন, আমাদের সময় দিতে পারেন। আমি আজকে অনেকগুলো বিষয় বললে, হ্যাঁ দাদা, আমি তো আজকে অনেকগুলো বিষয় বললাম, এগুলো আপনারা চর্চা করুন। চর্চা করে আপনাদের কি কি প্রশ্ন আসে সেটা একটু করুন, ভাবুন। তারপর আমাকে বললে যে আপনাদের এটা চর্চা হয়ে গেছে, তারপরে তাহলে আমরা কোনো একটা দিন নির্ধারণ করে আবার বসবো। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেকটা জানতে পারলাম। না দাদা, ধন্যবাদের কিচ্ছু নেই। এটা আমার নিজের কাছে ভালো লেগেছে আপনাদের সাথে যুক্ত হতে পেরে। ধন্যবাদ। ঠিক আছে দাদা, তাহলে আমরা শান্তি দিয়ে শেষ করি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে শান্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আশা করি শীঘ্রই আবার আপনাদের সাথে হয়তো কোনো দিন দেখা হবে, মানে যুক্ত হব অনলাইনে। ঠিক আছে, তাহলে রাখছি আজকে। সবাইকে নমস্কার। নমস্কার।